আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলো ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। চলন্ত বাস হঠাৎ করে ব্রেক কষতেই তাল হারিয়ে একটু সামনের দিকে ঝুঁকে পড়ল অন্ত। লোকাল বাসের মাঝখানে ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে থাকার ফলে সামনের দিকে ঝুঁকতে তার ডান হাতটা একটা যুবতী মেয়ের গায়ে লেগে যায়। এমনিতেই লাজুক ছেলে অন্ত, মেয়েটির গায়ে হাত লাগতেই সাথে সাথে হাত গুটিয়ে এনে এসে একটু কাছুমাছু করে সরি বলে মেয়েটিকে, কিন্তু মেয়েটি যেন শান্ত হয় না। আধো লাল চোখ দুটো দিয়ে ঢেপ ঢেপ করে তাকিয়ে থাকে অন্তর দিকে, ফুপিয়ে শ্বাস নিতে থাকে। অন্ত সাধারণভাবেই একটু ভীতু প্রকৃতির, তবে সে আগে ভীতু ছিল না। অন্যায় দেখলে অটোপথে প্রতিবাদ করত, কিন্তু একবার অন্যায়ের প্রতিবাদ করতেই উল্টো মানুষের মার খায় সে। যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সে তাকে কিছু বলেনি, কিন্তু তার অপর পাশের মানুষগুলোই তাকে মেরেছিল। মাথায় অনেক গুলি ঘুষি খাওয়ার পরে তার মাথা ঝিমঝিম করতে থাকে। তখন কেউ একজন এসে তাকে বাঁচায়, কিন্তু অন্ত একসময় মার্শাল আর্ট শিখেছিল, কিন্তু ওই দিন সে কোনো প্রতিবাদ করেনি, মার খেয়েছিল চুপ করে। তখন দেশের প্রতি এক প্রকার ঘৃণা জন্ম নিয়েছিল তার, তাই চুপ করে সহ্য করেছিল সে, কাউকে কিচ্ছুই বলেনি। আর ওই দিনের পর থেকে সে একটু ভীতু হয়ে গেছে। দেশের মানুষকে সে হিংস্র জানোয়ার মনে করে। তার ধারণা মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে, তারা যে কোনো সময়ে যা তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। তাই সে একটু ভয়ে ভয়ে মেয়েটির দিকে তাকায়। আবারও মেয়েটি তখন রাগে ফুঁসছিল, লালচে চোখ দুটো দিয়ে যেন ভয় দেখাচ্ছে অন্তকে। অন্ত এই ভরা লোকাল বাসে কোনো প্রকারের ঝামেলা চায় না, তাই কাচুমাচু করে আরও কয়েকবার সরি বলে মেয়েটিকে। আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে যে তার অজান্তেই এমনটা হয়েছে, বাসের ব্রেক কষার ফলে এমনটা হয়েছে। এতে মেয়েটি স্বাভাবিক তো হয়ে না, বরং সিট থেকে উঠে অন্তর সাথে তর্কাতর্কি করতে শুরু করে দেয়। লুচ্চা ছেলে কোথাকার! বাসের মধ্যে মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে না? আপনার মতো লোকের কারণে আমরা বাড়ি থেকে বের হতে পারি না। অন্তভয়ে চুপ সে যায়, এমনটা সে আশাই করেনি। মেয়েটা যে ভরা বাসে এমন একটা সিমক্রেট করবে এটা তার ধারণার মধ্যেই ছিল না। তবু সে শান্ত মাথায় বলতে থাকে, দেখুন আপু, আমি ইচ্ছা করে আপনাকে টাচ করিনি। বাস জোরে ব্রেক কষলো বলে তাল হারিয়ে ফেলে পড়ে গেছি। হয়েছে, আর শুদ্ধ ভাষা বলতে হবে না। ব্রেকের উসিলা দিয়ে আপনি আমার গায়ে হাত দিয়েছেন, এখন আবার ন্যাকামি করছেন। এই যে আপু, আপনি একটু সাবধানে কথা বলুন। এইখানে এই বিষয় নিয়ে চিল্লিয়ে কি বোঝাতে যাচ্ছেন যে আপনি খুব সত্যিসাধ্যী নারী? একটু দুর্ঘটনায় আপনি হ্যারাসমেন্ট বলে হাইলাইট করছেন কেন? কি? মেয়েদেরকে হ্যারেস করে এখন আবার বড় বড় লেকচার দিচ্ছেন না? আপনাদের মতো লোকেরা ভদ্র পোশাক পরে বাসে উঠেনি অসভ্যতা করার জন্য। অন্তর মেজাজ ক্রমশ গরম হয়ে যায়, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেন। কিন্তু মেয়েটি এইসব কিছু পাত্তা না দিয়ে চিল্লাচিল্লি করে পুরো বাসের লোকের নজরে কেন্দ্রবিন্দু হয়ে যায়। বাসের লোকেরাও অলরেডি কানাঘুষো করে দিয়েছে। অন্তরের মনে আবারও ভয় বাসা বাঁধা শুরু করে দিয়েছে। যদি এখন বাসের লোকেরা তাকে ভুল বুঝে মারতে শুরু করে তখন কি হবে? এমনিতেই একবার দেশের উপকার করতে গিয়ে জনগণের মার খেতে হয়েছে তাকে, তাই জনগণের প্রতি একটা ভয় তার অন্তরে সেট হয়ে আছে। সে কোনো রকমে বিষয়টি এড়িয়ে গিয়ে বাস থেকে নেমে পড়ে, কিন্তু ততক্ষণে অনেকের ফেসবুকে ভিউ পাওয়ার জন্য লাইভে যাওয়া শুরু করে দিয়েছে। আর মেয়েটাও সেলিব্রিটি হওয়ার ধান্দায় আরও জোরে চিৎকার করে নোংরা কথা শোনাচ্ছে অন্তকে। এইসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না সে, রাগে গজগজ করতে করতে বলে, ভুলে আপনার গায়ে টাচ লেগেছিল, তবুও আমি বহুবার সরি বলেছি, কিন্তু আপনি তার যোগ্য নন। আপনি চাইছেন সিল্লে সেলিব্রিটি হতে। ওই কি সমস্যা আপনার? আপনার এত যখন সমস্যা তবে প্রাইভেট গাড়ি আপনার এতই যখন সমস্যা তবে প্রাইভেট গাড়িতে করে যেতে পারলেন না? এই লোকাল বাসে ঠেলে উঠলেন কেন? আপনি এত সত্যিসাধ্যী নারী, ভুলেও আপনার গায়ে টাচ লাগা যাবে না। তো এইটা কি ড্রেস পরেছেন? পিছনে দিয়ে তো ব্রায়ের পুরো ফিতাটাই দেখা যাচ্ছে। ওড়নাটাও তো ঠিক মতো নেই আপনার।
পুরো এলাকা জুড়ে বুক দেখিয়ে বেড়াচ্ছেন আর এখানে আসছেন ভাব দেখাতে। সরেন এখান থেকে, যত সব ফাউল মেয়ে। অন্তরের কথাগুলো মেয়েটির মোটেও পছন্দ হয়নি, আর সে আরও রেগে যায় আর ফুঁসতে থাকে। মানুষের দিকে তাকাতেই বিচার দেওয়ার ভঙ্গিতে বলতে থাকে। তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছেন আপনারা? একটা বদমাস ছেলে আমাকে যা ইচ্ছে বলে যাচ্ছে আর আপনারা চুপচাপ দেখছেন। আজকে যদি আপনার বোনের সাথে এমন হতো তবে কি আপনারা চুপ থাকতেন? মেয়েদের কথা শুনলে এমনিতেই অনেক ছেলে সুপারম্যান হয়ে যেতে চায়, তার উপর এমন একটা পরিবেশে আবার 3-4টা ফোন দিয়ে ফেসবুক লাইভ চলছে। এখন কিছু করতে পারলে সেলিব্রিটি হওয়া ঠেকায় কে? ছেলেগুলোর ভিতরে রক্ত টকবক করতে শুরু করে দিয়েছে। ফেসবুক লাইভে অনেক কমেন্ট করতে শুরু করে দিয়েছে, মারে শালাকেই মার, বাসে উঠিয়ে মেয়েদের স্পর্শ করার জন্য। এসব দেখে তো ছেলেগুলো আর নিজেদের সেলিব্রিটি হওয়ার চিন্তা মাথা থেকে ফেলতেই পারে না। অন্তকে মারতে উদ্যোগ হয় কয়েকজন। বাসায় প্রায় অধিকাংশ লোকই এখন অন্তর বিরুদ্ধে। অন্ত অবস্থা বুঝতে পেরে সবাইকে বোঝাতে চায় যে ও ইচ্ছা করে টাচ করেনি, ভুল করে লেগে গেছে। কিন্তু কে শুনে কার কথা? কয়েকটি ছেলে মিলে অন্তকে মারতে শুরু করে দেয়। অন্তর শুধু নিজের মাথায় নিরাপদ রাখার চেষ্টা করছে আর জোরে চিৎকার করে সবাইকে বলতে থাকে যে সে কিচ্ছুই করেনি। সামান্য কিছু লোক কেবল বলছে মারামারি বন্ধ করার জন্য, আর অধিকাংশ লোকই অন্তকে কিল ঘুষি দিচ্ছে। অন্ত নিজেই একজন মার্শাল আর্ট পারদর্শী। সে এখন চাইলেও ভিতরে ভিতরে একজনকে মেরে ফেলতে পারবে, কিন্তু সে কাউকে আঘাত করতে পারে না। সবসময় নিজেকে মারামারি থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু এখন তার এমন অবস্থা হয়েছে যে পাচ্ছে না কিছু বলতে, পাচ্ছে না কিছু করতে। বহুক্ষণ এমন ঝামেলা হওয়ার পর কয়েকজন মুরব্বী মারামারি থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে বহু কিছু হয়ে গেছে। অন্তরের গায়ের পাঞ্জাবিটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, প্যান্টে হাঁটুর জায়গাটায় ছিঁড়ে গেছে, মাথায় বিভিন্ন জায়গায় ফুলে গেছে, হাতের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। ক্ষতবিক্ষত শরীর নিয়ে অন্ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। কয়েকজন লোক অন্তরের ঘাড়ে ধাক্কা মেরে বলে, দাঁড়িয়ে রয়েছিস কেন আবার? যা, নাম গাড়ি থেকে। অন্ত স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, কোনো দিকে সরে না। একটু আগের ঘটনা তার পুরো মাথা ঝিমঝিম করতে শুরু করে। আস্তে আস্তে হিংস্র মনোভাব জেগে ওঠে তার ভিতরে। ঘন ঘন শ্বাস নিতে থাকে সে। মাথা তুলে চারিদিকে তাকিয়ে নেয় কয়েকবার। চারপাশের চেহারাগুলোকে মুহূর্তের মধ্যেও মুখস্থ করে নেওয়ার প্রচেষ্টা করছে সে। মেয়েটা তখনও রেগে ফুটছে, কেমন একটা ভাব দেখাচ্ছে সে। অন্ত কতক্ষণ এক দৃষ্টিতে মেয়েটির দিকেই তাকিয়ে থাকে, আর মেয়েটার চেহারা পুরো ডিটেলস মুখস্থ করে নেয় সে। মেয়েটা আবার একটু ফেংসি কেটে বলতে থাকে, ভবিষ্যতে আর কোনো মেয়েকে হ্যারেস করার আগে আজকের কথা মনে রাখিস। অন্ত নিজের মধ্যকার রাগ চেপে রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। সি ইউ অ্যান্ড ওয়াজ। মেয়েটি অন্তরের কথার মানে বুঝে কিছু বলার আগে বাস থেকে নেমে পড়ে অন্ত। বাসের বাইরে রাস্তার পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, যারা এতক্ষণ বাসের ভিতরে ঘটনা দেখছিল। এতক্ষণ পরে অন্তকে নামতে দেখেই একজন লোকের কথা বলতে থাকে। অন্ত চুপচাপ মাথা নিচু করে শুনতে থাকে এইসব কটু কথা, আর মনের মধ্যে নিজের রাগগুলোকে লালত করতে থাকে। দাঁত কিরমির করে বলতে থাকে, তোরা আমাকে কঠিনতে বাধ্য করেছিস, এবার দেখবি আমি কি কি করতে পারি। অমনি কোথা থেকে দৌড়ে এসে অন্তর বন্ধু রনি তার এই অবস্থা দেখে বলতে থাকে, দোস্ত কি হয়েছে তোর, এই অবস্থা কেন? জানতে হবে না তোকে, তুই শুধু মোবাইলটা নিয়ে ওই বাসে যা, আর বাসের সবগুলো যাত্রীর ছবি তুলে নিয়ে আয়। আর বাসের মধ্যে যে গাঢ় আকাশি রঙের কাপড় পরা একটা মেয়ে আছে, আর তার কয়েকটা ছবি তুলে নিয়ে আয়। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি আগে। তোকে যা বলেছি সেটাই কর, এখন বেশি কথা বলিস না। রনি আর বেশি কথা না বাড়িয়ে অন্তর কথা মতো বাসের সবার ছবি তুলে আনে। অন্ত বাড়িতে গিয়ে চুপি চুপি নিজের ঘরে ঢুকে পড়ে আর কাপড় পরিবর্তন করে গোসল সেরে নেয়। বিকালে রনি কল দিয়ে তাকে বিস্তারিত খুলে বলে। রনির সাথে অন্তের বন্ধুত্ব অনেক দিনের। অন্তর সম্পর্কে সে ভালো করে জানে, সে যে এমন কিছু করবে না তার উপরে ভরসা আছে রনির। সে অন্তকে তার কথা মতো ছবিগুলো পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর টিভিতে দেখতে বসে অন্ত, কিন্তু খবরে তার নিজের ছবি দেখাতেই ভয়ে তার চোখ কপালে উঠে যায়। সংবাদ পাঠিকাদের অবাধ মিথ্যাচারগুলো কানে আসছিল। রাগে ফুঁসতে থাকে সে, মনে মনে সংকল্প করতে থাকে এবার আর কাউকে ছাড় দেবে না। বাঘের কানে খোঁচা দিয়ে বিপদ ডেকে এনেছে তোরা, আমি এবার আমার প্রতিশোধ নিবই।
অমনি অন্তর ঘরে ঢুকে তার পিতা মাতা অজস্র গালাগালি করতে শুরু করে তাকে। অন্তর কিছুতে তাদের বিশ্বাস করাতে পারে না যে তার কোনো দোষ ছিল না। অন্তর বাবা কিছুই বুঝতে চায় না। ওনারা কেবল একটাই কথা, তুই এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা, আর কোনোদিনও এই বাড়িতে বা আমার চোখের সামনে যেন তোকে না দেখি। অন্তরের হৃদয়টা এবার ক্ষত বিক্ষত হয়ে যায়। জন্মদাত্রী মাও যখন আজকে তাকে বিশ্বাস করতেছে না, তখন আর কাকেই বা বোঝানোর বৃথা চেষ্টা করবে সে। 2 সেট কাপড় ব্যাগে নিয়ে মানি ব্যাগ আর মোবাইলটা পকেটে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। চারিদিকে সে এখন পরিচিত মুখ। কোনো বন্ধু তাকে নিজের বাড়িতে থাকতে দিতে নারাজ। অন্ত কাউকে কিছুই বলে না, কোনো প্রকার প্রতিবাদও করে না। ব্যাগটা কাঁধে নিয়ে সোডিয়াম বাতির আলোর নিচে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে সে। আজ আর কেউ জানে না অন্ত কি আবার তার আগের মতো জীবন ফিরে পাবে, নাকি প্রতিশোধের নেশায় আর ঘৃণার রক্ত পিপাসুদের একজন হয়ে উঠবে সে। কালো ক্যাপ মাথায় দিয়ে নিজের চেহারা আড়াল করে মোবাইলটা হাতে নেয় অন্ত। বাস স্টেশনে একটা ফাঁকা জায়গায় বসে ফেসবুক লগ ইন করতে দেখে শতখানি মেসেজ এসে জমা হয়ে আছে। সে ইনবক্সে ঢুকে মেসেজগুলো দেখতে লাগলো এক এক করে। কেউ কেউ তো লিঙ্কটা পাঠিয়ে লিখেছে, এসব কি ভাই? আপনি এত খারাপ, আগে জানা ছিল না। আর কেউ কেউ তো ভিডিওটার স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে। একা আপনিই না, আপনাকে আগে অনেক ভালো জানতাম, কিন্তু তলে তলে এই। আর কিছু লোক যারা একদম পরিচিত, তারা টিভিতে প্রচার হওয়া সংবাদ কয়েকটি ছবি পাঠিয়ে নিচে ভেসে থাকা শিরোনাম লাল কালি দিয়ে মার্ক করে পাঠিয়ে দিয়েছে। ভাই এসব কি? আপনি তো এত খারাপ না, কিন্তু এইসব কি হয়েছিল ভাই? অন্ত মেসেজগুলো দেখে এবার কাঁদে, আবার পরক্ষণে একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলতে থাকে, পস্তাবি, তোরা খুব পস্তাবি। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছিস তোরা, এখন কেবল স্বীকার করার পালা। পকেট থেকে মানিব্যাগ বের করে দেখে হাজার কয়েক টাকা আছে। এই কয়েক টাকা দিয়ে চেহারা লুকিয়ে আর কয়েকদিন থাকা খাওয়া যাবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। রনিকে কল দিয়ে একটা বাসার ব্যবস্থা করতে বলে। একদম নিম্নমানের একটা বাসা খুঁজে দেয় রনি। সাথে সাথে দুঃখ প্রকাশ করে এই খারাপ সময় সঙ্গী হতে পারছে না বলে। অন্ত মুচকি হাসে, রনিকে সান্ত্বনা দেয়। কালো ক্যাপটা ভালো করে মাথায় দিয়ে মাথা নিচু করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। এক কদম করে আগে বাড়ছে আর গভীর চিন্তা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। বাসায় পৌঁছতেই একটা বড়সড় মাস্ক পরে লাগিয়ে একজনের কাছ থেকে চাবি নেয় সে। লোকটি অন্তরের কাছে চাবি দিয়ে চলে যায়। রুমে প্রবেশ করে পুরো রুমটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয় সে। সব কিছু নিজের অনুকূল দেখে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেয় আবার। দিনের ঘটনা যতগুলো লাইভ আছে সবগুলো দেখে নেয় সে। মনোযোগ দিয়ে দেখতে দেখতে পুরোটাই মুখস্থ করে ফেলে। এমবি শেষ হয়ে যাচ্ছে দেখে লাইভ দেখা বন্ধ করে দেয়। বিকাশ অ্যাকাউন্ট চেক করে দেখে অনেক টাকা আছে। বিকাশ থেকে কিছু টাকা রিচার্জ করে নেয় এমবি কেনার জন্য। 3 জিবি ডাটা কিনে ইউটিউবে ঢুকে। ইতিমধ্যে কয়েকটি সংবাদ চ্যানেলেও ওই মেয়েটির সাক্ষাৎ নিয়ে সংবাদ প্রচার করছে। অন্ত ফেসবুক ইনবক্স থেকে সেই চ্যানেলগুলোর নাম দেখে নেয়। অতঃপর চ্যানেলগুলোর ওই সংবাদটা অফলাইন সেভ করে নেয়। নিউজে মেয়েটির ছোটোখাটো একটা পরিচয় দেওয়া হয়েছে। ও যতটুকু দরকার ছিল অন্তর সেই মেয়েটির পরিপূর্ণ ঠিকানা নোট করে নেয়। অন্ত আবার পুরো সংবাদ শুনতে থাকে। সংবাদ পাঠকের প্রতিটা কথায় অন্তরের হৃদয়ে বিষাক্ত তীরের মতো আঘাত করতে থাকে। ক্রমশ রাগে ফেটে পড়তে শুরু করেছে সে। শুধু দাঁতে দাঁত ঘষতে ঘষতে পুরো সংবাদ শুনে আর প্রতিশোধের ইচ্ছায় জ্বলতে থাকে। সংবাদ দেখা শেষ হতেই ফেসবুক থেকে মেয়েটির আইডি খুঁজে বের করে উঠে পড়ে লাগে সে। মেয়েটির নাম হলো নুসরাত জাহান। এই নাম ফেসবুকে অনেক কমন। মেয়ের আইডি 50% নামেই মনে হয় নুসরাত। তাই খুঁজতে বের হতে একটু বিপাকে পড়তে হয়েছে অন্তর, কিন্তু হাল ছাড়ে দেয়নি সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মেয়েটির ফেসবুক আইডি খুঁজে পায় সে। ইতিমধ্যে মেয়েটি ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, প্রায় 10,000 ফলোয়ার্স বানিয়ে ফেলিয়েছে। অন্ত আবারও সেই ভয়ঙ্কর অর্থবহুল বাঁকা হাসি দেয়। মেয়েটির আইডিটা সে ফার্স্ট করার পরে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, অন্যের সম্মান জবাই করে সেলিব্রিটি হওয়ার জন্য আপনার পরিকল্পনাটা অসাধারণ ছিল, কিন্তু আপনি ভুল মানুষকে ব্যবহার করে ফেলেছেন।
আপনি আমার নিরাপত্তা দেখেছেন, কিন্তু থাবা দেখেননি। আমার থাবা থেকে বাঁচতে পারে না এমন কোনো লোক খুবই কম আছে। সি ইউ। মেসেজে লিখে পাঠায় না, ডিলিট করবে এই দ্বিধায় ভুগতে থাকে সে। অবশেষে মেসেজটা পাঠিয়ে দেয় সে। অন্ত জানে মেসেজটা হয়তো নিজের রিকোয়েস্ট হিসাবে জমা হয়ে থাকবে। মেয়েটা তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, সব মেসেজ চেক করার কি করে সময় আছে তার? কিন্তু অন্তর ভাবনাকে ভুল প্রমাণিত করে দেয় মেয়েটি। আধা ঘন্টা পরেই মেয়েটি অন্তর মেসেজ দেখে, আর মেয়েটি গালাগালি দিয়ে মেসেঞ্জার ব্লক করে দেয়। অন্তর রিকোয়েস্টটা না কেটে ফলো করে মেয়েটিকে। কিছুক্ষণ পরেই একটা নোটিফিকেশন আসে অন্তরের কাছে। চেক করে দেখে মেয়েটি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। অন্তর চিন্তা করে পায় না এমনটা করে কারণ কি, তবে কারণটা স্পষ্ট হয়ে যায়। মেয়েটি অন্তরের করা মেসেজের স্ক্রিনশট নিয়ে নিজের টাইমলাইনে পোস্ট করছে, আর সাথে অন্তর আইডিটা ট্যাগ করে দেয়। অন্ত এতক্ষণে বুঝতে পারে আসল কাহিনীটা। মেয়েটি অন্তকে অপমান করতে আর নিজের অবস্থাটাকে আরও একটু পাকাপোক্ত করতে এমনটা করছে। মুহূর্তের মধ্যে লোকজন এসে অন্তকে গালাগালি দিয়ে শুরু করছে। অন্তর বিষয়টিতে মোটেও রাগ করবে না, বরং লাইভ করা ছেলেগুলো পরিচয় জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। খিদায় অন্তর পেট চো চো করতে শুরু করেছে, কিন্তু কাজ ছেড়ে ওঠে না সে। সবগুলো ছেড়ে পরিচয় জোগাড় করা শেষ হতেই মোবাইলটা টুং টুং শব্দ ব্যাটারি ল হওয়ার সংকেত দেয়। মোবাইলটার চার্জে লাগিয়ে খাবার তৈরি করতে যায় সে। খাবার খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য বসতেই মোবাইল ফোনে একটা কল আসে। জকার টিউনটা বেজে সংকেত দেয় যে কোনো একটা ফ্রেন্ড কল দিয়েছে। ফোনটা ধরতে ওপাশ থেকে জুয়েল বলে, দোষ কি হয়েছে তোর? কোনো কিছুই তো বুঝলাম না, তোকে নিয়ে এসব কি সংবাদ প্রকাশ হচ্ছে? এসব নিয়ে ভাবতে হবে না তোকে, সবে তো মাত্র শুরু হয়েছে। আসল সংবাদ তো এখন কেবল শুরু হবে। এই নাম্বারে আর কল দিস না। শান্ত গলায় জবাব দিয়ে কল কেটে দেয় অন্ত। জকার এবার প্রতিটা মুভির অন্তর কাছে আকর্ষণীয় মনে হয়। প্রতিটা মুভি দেখছে সে, আর সে থেকে সম্প্রতি রিলিজ হওয়া নতুন মুভির টিউনটি তার খুব টানে। এই অসহায় মুহূর্তে তার বারবার মনে চাইছে টিউনটা শোনার জন্য। মিউজিক লিস্টের উপরের দিকে থাকা ভিডিওটা মিউজিকটা অন করে সে গভীর মনোযোগের সাথে গভীরভাবে দেখতে থাকে মিউজিকটি। হৃদয় স্পর্শ করা মিউজিকটা চাইতেও অধিক পরিমাণে ভালো থাকে জকারের মুখের হাসিটা। সেই বাঁকা হাসি, ফিলেন পরিচয় আড়ালে মানুষের হৃদয় হিরো হয়ে জায়গা নেওয়া জকারটা অন্তর মনেও জায়গা করে নেয়। কি মনে করি মুখের মাস্ক আর মাথায় ক্যাপ লাগিয়ে রুম থেকে বের হয়ে যায় অন্ত। বেশ কিছুক্ষণ পর ফিরে আসে একটা রং তুলি আর বেশ কিছু কসমেটিক সামগ্রী নিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে রং লাগাতে থাকে নিজের চেহারায়। পুরো চেহারার রং লাগানো শেষ হতে লিপস্টিকের মতো লাল একটা রং লাগায় পুরো ঠোঁটের পাপড়ির ওপরের অংশ জুড়ে। মোবাইলটা হাতে নিয়ে গ্যালারি থেকে জকারের কয়েকটি ছবি বের করে। গালের সাথে মোবাইলটা লাগিয়ে আয়নায় তাকিয়ে নিজের সাজটা একবার দেখে নেয় অন্ত। জকারের মতো করে একটা বাঁকা হাসি দিয়ে অস্পষ্ট স্বরেই বলে, আই অ্যাম দ্য ভিলেন ফ্রম টুডে। মুহূর্তের মধ্যে আবারও মোবাইলটা বিছনায় ছুঁড়ে ফেলে দেয়। দেওয়ালে ঘুষি দিতে দিতে হাতের উপরিভাগ ছিলে ফেলে। প্রচণ্ড রকমের জ্বালা করা শুরু হতেই থেমে যায় সে। থপ্পাস করে মাটিতে পড়ে মুখ চেপে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। তার চিৎকারের শব্দ শোনার মতো কেউ নেই আশেপাশে। লম্বা সময় ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে অবশেষে ক্লান্ত হয়ে পড়ে অন্ত। লম্বা লম্বা কয়েকটি নিঃশ্বাস পেলে অস্পষ্ট শব্দেই বলতে থাকে, না না না, একদমই কাঁদা যাবে না। আমি কেন কাঁদবো? আমি কাঁদবো না, আমি তো কাঁদবো। সময় অনেক পেরিয়ে গেছে, যা করার আজ রাতেই করব। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে যে। আবার কি যেন মনে করি মোবাইলটা হাতে নেয়। ফেসবুক লগ ইন করে একটা স্ট্যাটাস লেখে, আই অ্যাম দ্য ভিলেন ফ্রম টুডে, ওয়েটিং ফর এ সারপ্রাইজ, ওয়েটিং ফর এ ডার্ক নাইট লাইভ। লেখা শেষ হতে ঝটপট পোস্ট করে দেয় সে। মুহূর্তের মধ্যেই বহু লোকের নজরে পড়ে সেই পোস্টটি। অন্ত তার আগে প্রায় সব পোস্ট ডিলিট করে দেয়, আর কিছু কিছু পোস্ট অনলি মি করে রাখে। অন্তর ফেসবুক ফ্রেন্ডের নজরে পড়তেই একজন এক একজনের ধরনের মন্তব্য করতে থাকে। অনেকে বাজে কথা বলছে, আবার অনেকে জ্ঞানের কথা শোনাচ্ছে।
কেউ কেউ অনুষ্রা জাহানের আইডি থেকে এসেছে অন্তকে গালাগালি দেওয়ার জন্য, কিন্তু অন্তর পোস্ট দেখে ভাবতে থাকে কি এমন বোঝানো হয়েছে এই পোস্টের মানে কেউ বুঝতে না পারলেও অন্তর বাল্যবন্ধু রনি ঠিকই বুঝতে যায়। সে কিছু একটা কমেন্ট করতেই তিনি অন্তরের কল যায় তার ফোনে। দুবার রিং হতেই কল রিসিভ করে সে। কল রিসিভ হতেই অন্তর কোনো ভূমিকা না দিয়েই বলে, দোস্ত, তোর কাছে না ডুবপেন ছিল? হ্যাঁ ছিল তো, অনেক দিন আগে ল্যাব থেকে এনেছিলাম। তড়িঘড়ি করে উত্তর দেয় রনি। আমার কিছু ড্রুপিন দরকার, এখন দিতে পারবি? এখন কিভাবে দিব? আর তুই ড্রপিন দিয়ে কি করবি? কি করব তুই জানিস না, ভিলেনরা যা করে তাই করব। তুই এখন দিবি কি না সেটা বল। দিব, সমস্যা নেই, কিন্তু এখন কিভাবে দিব? আমি তোর বাড়ির কাছে এসেই পড়েছি, নিচে আয় তাড়াতাড়ি। একটু অপেক্ষা কর, আমি নিয়ে আসছি। একটু পরে রনি সামান্য পরিমাণ ড্রপিং এনে দেয় অন্ত্রকে, কিন্তু অন্ত্রর চেহারায় জকারের মতো রং করা দেখে হা করে তাকিয়ে থাকে কতক্ষণ। অন্ত এসব কিছু পাত্তায় না দিয়ে ঔষধ নিয়ে চলে যায়। একটা একাকী ঘরে নিজেকে অর্ধলগ্ন অবস্থায় আবিষ্কার করেছে জায়েদ। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দেখে হাত পা একটা কাঠের চেয়ারের সাথে বাঁধা। কোথায় আছে সেটা বোঝার জন্য আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না সে। হঠাৎ তার নজর যায় সামনে রাখা একটা ক্যামেরার স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডের সাথে সাথে মোবাইল ফোন লাগানো রয়েছে, যার ক্যামেরা তাক করে আসছে সোজা তার দিকে। চিৎকার করে কিছু বলার আগে তার সামনে একটা কাগজ এসে পড়ে। কোথা থেকে উড়ে এসে সে কিছুই বুঝতে পারছে না জায়েদ, কিন্তু সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা বাক্যগুলো সে ঠিকই বুঝতে পারছে। মাথাটা আরেকটু সাকিয়ে পড়তে শুরু করে সে। লাইভ করে ভিউয়ার্স কামানোর খুব শখ না রে তোর? দেখ, সামনে ক্যামেরা আর লাইভও রেডি। প্যান্ট খুলে লাইভ করে এবার, অনেক ভিউয়ার্স কামাতে পারবি। পড়াটা শেষ করে কিছু বোঝার আগেই ঘরের লাইট অফ হয়ে যায়। আবার একটু পরে লাইট জ্বলে উঠতে জায়েদ দেখতে পায় তার পরনের প্যান্টটা হাঁটুতে নেমে আসে। নিজের লজ্জা নিবারণ করার অপ্রাণ চেষ্টা করতে থাকে জায়েদ, কিন্তু হাত পা বাঁধা থাকার ফলে কোনো প্রকার নড়াচড়া করতে পারে না সে। চেয়ারের সাথে হাত পা বাঁধা থাকার ফলে হাঁটুতে নেমে যায় প্যান্টটা। কিছুতেই উপরে তুলতে পারে না জায়েদ, শুধু হতভাগার মতো চারিদিকেই দেখতে থাকে। হঠাৎ তার কানে আসতে থাকে জকারের সেই বিখ্যাত গানটি, লাখো কোটি মানুষের হৃদয়ে গেঁথে থাকা মিউজিকটা। বুঝতে অসুবিধা হয় না তার নজর যায় পায়ের তালুর কাছে। ভালো একটা অবয়ব দেখে ভালো করে খেয়াল করে বুঝতে পারে একটা মানুষের ছায়া দরজার দিক থেকে লম্বা হয়ে একদম তার সামনে পর্যন্ত চলে এসেছে। মাথা উঁচু করে ছায়ার উৎপত্তি স্থানের দিকে তাকাতেই দেখতে পায় জখার এত রং করা চেহারা নিয়ে কেউ একজন আসছে তার দিকে। আস্তে আস্তে পা দুটোকে পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটছে। বেশ উঁচু শব্দে গানটা বাজে, আর তার সাথে জকারের চেহারা নিয়ে রুমে প্রবেশ করে অন্ত। জায়েদ অন্তর চেহারা দেখে চিনতে পারে না, কিন্তু তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথা চিন্তা করে সহজে বুঝে যায় এটা অন্ত। হয়ে ভীত একটা চেহারা নিয়ে অন্তর দিকে তাকিয়ে থাকে সে, কিন্তু অন্তর একটা টুল টেনে নিয়ে জায়েদের সামনে বসে। বাঁকা ঠোকে একটা বিকৃত হাসি দিয়ে জায়েদের বুকে কাঁপুনি ধরিয়ে দেয় সে। সাপের মতো করে মাথাটা বারবার এদিক ওদিক মচড়াতে থাকে আর বিকৃতি হাসি দিতে থাকে অন্তর। জায়েদ এমনিতেই ভয় পেয়ে একটা বিড়ালের বাচ্চার মতো হয়ে আসে, তার উপরে অন্তরের এমন আচরণ আরও ভয় পায় সে। নিজের লজ্জা স্থান তো কোনোভাবেই আড়াল করতে পারে না, তার উপরে এমন সব কাণ্ড হচ্ছে তার সামনে। এসব দেখেই ভয়ে চুপসে যায় সে। কাঁচুমাচু হয়ে বলে, ভাই আমার ভুল হয়ে গিয়েছে ভাই, মাফ করে দেন ভাই, আর জীবনেও এমন করব না। গভীর কণ্ঠে গড়গড় করতে করতে উত্তর দেয় অন্ত। ভিলেনের খাতায় মাপ বলতে কোনো শব্দ নেই, সে তো চলে তার আপন গতিতে। শেষ কোনো ইচ্ছা থাকলে বলে ফেল। ভয়ে গলা শুকিয়ে আসে জায়েদের, চোখ বেয়ে পানি পড়ছে তার। শুকনো গলায় জবাব দেয়, ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আর জীবনেও করব না। বলেন ভাই, যত টাকা চাইবেন আমি দিব। আমার 1 বিলিয়ন লাগবে, দিতে পারবি এই মুহূর্তে? আবারও বিকৃতি হাসি দেয় সে। জায়েদ মাথা নিচু করে বলে, ভাই আপনার পায়ে ধরি, আমাকে মাফ করে দেন।
অন্ত তার কোনো কথা আর শোনে না। উঠে মোবাইলটা আর ভিডিও করার জন্য রেডি করতে করতে বলে, তোর যেহেতু কোনো ইচ্ছাই নেই, তবে আমি নিজে থেকেই তোর ইচ্ছা পূরণ করে দিচ্ছি। তোর তো ফেসবুকে সেলিব্রিটি হওয়ার খুব ইচ্ছে, লাইভে ভিউয়ার্স কামানোর খুব ইচ্ছে। তা চল এক কাজ করি, আমি তোর আইডি থেকে লাইভ করি, আর লাইভের মধ্যে তোর বুক থেকে কলিজাটা বের করে আনি। তখন দেখবি হাজার হাজার লোক তোর লাইভ শেয়ার করে তোকে সেলিব্রিটি বানিয়ে দেবে। অন্তর একটা কথা জায়েদের কাছে বন্দুকের গুলির মতো মনে হতে থাকে। ভয়ে কুঁকড়ে যায় সে। সতর্কভাবে কাকুতি মিনতি করতে থাকে। একটু আগেও কত শান্তিতে ছিল জায়েদ। চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়েছিল। বাজার থেকে ফেরার পথে রাস্তায় একটা মিষ্টি সুগন্ধি আসে তার নাকে। নিচের দিকে তাকিয়ে ফোন টিপতে টিপতে হাঁটছিল সে। ঘ্রাণটা নাকে লাগতে লম্বা একটি শ্বাস নেয় সে। তারপর আর কিছুই বলতে পারে না। জ্ঞান ফিরতে নিজেকে এই রুমে আবিষ্কার করে। আর সে থেকেই শুরু হয়েছে তার ভয়। জায়েদের কল্পনা করতেই নিজেকে কিছুক্ষণের মধ্যে হয়তো তার মৃত্যু হবে। কিন্তু মৃত্যুটা কতটা কঠিনভাবে হবে সেটা চিন্তা করে হার্ট ফেল করার উপক্রম হয় তার। অন্ত কোথা থেকে একটা সবুজ রঙের লম্বা কাপড় নিয়ে এসেছে। তারপর সেটাকে জায়েদের পিছনে টাঙিয়ে দেয়। এমনভাবে কাপড়টা লাগায় যাতে করে জায়েদের ভিডিও করলে ব্যাক সাইডে কেবল কাপড় দেখা যায়। জায়েদ নিজের হাত পা নাড়াচাড়া করার আপ্রাণ চেষ্টা করে যায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। অন্ত এতক্ষণে সব ঠিকঠাক করে জায়েদের মোবাইলটা হাতে নেয়। ফিঙ্গারপ্রিন্ট লকটা খুলে ফেসবুকে ঢুকে দেখে আগে থেকে লগইন করা আছে। ফেসবুক থেকে বের হয়ে মোবাইলের সিমটা খুলে ফেলে দেয় সে। লোকেশন অফ করে দেয়। এরপর নিজের ফোনের ডাটা আর হটস্পট অন করে নেয়। জায়েদের ফোনের ওয়াইফাই দিয়ে নিজের হটস্পট কানেক্ট করে। তার নিজের ফোন ট্র্যাক থেকে বাঁচাতে অনেক সিকিউরিটি দেওয়া আছে, কিন্তু জায়েদের ফোনে যেন ট্র্যাক করতে না পারে সেই জন্য সিম খুলে ওয়াইফাই ব্যবহার করে সে। অতঃপর জায়েদের মোবাইলটা স্থানে লাগিয়ে ফেসবুকে লগ ইন করে জায়েদ নিজের লজ্জা স্থান ঢাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে ভেবেছিল অন্ত হয়তো এখানে ফেসবুক লাইভে নিজের নগ্ন শরীরটা উপস্থাপন করবে, কিন্তু সে তা করেনি। লাইভের অপশনে গিয়ে স্টেট না করে উঠে যায় সে। তারপর কিছু মেডিসিন নিয়ে এসে একটা পানির গ্লাসে মিশিয়ে দেয়। জায়েদ কিছু বোঝার আগেই মেডিসিন মেশানো পানিগুলো তার মুখে ঢেলে দেয় অন্ত। নিজের মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয় না জায়েদের। ঠক ঠক করে গিলতে হয় পানিগুলো ভিতরে যেতেই মুহূর্তের মধ্যে ঘামতে শুরু করে জায়েদ। ড্রপিংয়ের পুরোভাবে তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। হাত পা নাড়াচাড়া করার শক্তি হারিয়ে ফেলে সে। তার ছোট্ট ছোট্ট চোখ দুটো কেবল মার্বলের মতো ঘুরতে থাকে। এইসব দেখে উচ্চস্বরে বিকৃত হাসি দিতে থাকে অন্ত। দুহাত প্রসারিত করে শয়তানের মতো হ হ করে হাসতে থাকে সে। জায়েদের কপাল থেকে ঘাম গড়িয়ে পড়তে শুরু করে। আবারও একটা ছোট টুল টেনে নিয়ে জায়েদের পাশে বসে। জায়েদের কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, ওই দিন কি শিরোনাম যেন দিয়েছিলি? আমার মতো লোকের কারণে ধর্ষক সৃষ্টি হয়, তাই না? আজকে কি ক্যাপশন দিবি তুই? একটু ঠিক করে দে। কথাটা বলে আবারও আফসোসের ভঙ্গিতে মুখে চু চু ধরনের একটা বিশেষ শব্দ করে বলে, বড়ই আফসোসের বিষয় রে। দেখ, আজকের এই লাইভ তোর আইডিকে সেলিব্রিটি বানিয়ে দিবে, আর এটার কোনো ক্যাপশন তুই দিতে পারছিস না। বড়ই আফসোসের বিষয়। কথাগুলো বলেই মোবাইলটা হাতে নেয় সে। লাইভ স্টার্ট করার আগে ক্যাপশনে লিখে, স্টার্ট এ লাইভ মার্ডার, শেয়ার দিস লাইভ অ্যান্ড ওয়েট ফর সি এ লাইভ মার্ডার। গতকাল অন্তরের বিষয়টা নিয়ে লাইভ করে বহু ফলোয়ার জোগাড় করে নিয়েছিল জায়েদ। তাই আজ এমন একটা শিরোনামের লাইভ দেখেই সবাই উৎসুক হয়ে এক দৃষ্টিতে লাইভ দেখতে থাকে। লাইভ স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরে প্রায় 100খানি মানুষ দেখে শুরু করেছে। অমনি ক্যামেরার উপরে রাখা আঙ্গুল সরিয়ে ফেলে অন্ত। মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে ভেসে ওঠে জায়েদের লগ্ন শরীরটা। সবাই মাথা ছিটকে সরিয়ে নিলেও আশেপাশের পরিবেশটা একটু দেখে নিয়ে একান্তই দেখতে থাকে লাইভটি। জায়েদের পরিচিত বন্ধুরা দেখার সাথে সাথে তাকে চিনে ফেলে, কিন্তু কথায় কেন এমন হচ্ছে এসব কিছুই জানে না তারা। সবাই লাইভটা বিভিন্ন রূপে আর নিজের টাইমলাইনে শেয়ার করতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে লাইভে 500 জন জমা হয়ে গেছে। অমনি ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছে জকারের মিউজিক।
সিচুয়েশনের সাথে মিউজিকটা আস্তে আস্তে নামিয়ে নিয়ে শুরু করে আর লোকজনও জমতে শুরু করে। তখন হঠাৎ করে ক্যামেরার সামনে নিজের চেহারা দেখায় অন্ত। পুরো মুখে জকারের মতো আর্ট করা দেখে কেউ বুঝতেই পারে না। অন্ত আবারও ভিলেনের মতো একটা বাঁকা হাসি দিয়ে বলে, হ্যালো গাইস, ওয়েলকাম দ্য ভিলেন ওয়ালস। ওয়েলকাম টু এ লাইভ অপারেশন। প্লিজ শেয়ার দিস লাইভ অ্যান্ড সি দ্য নেক্সট এপিসোড। মুহূর্তের মধ্যে শত শত বার শেয়ার হতে থাকে লাইভটি। অন্ত একটা টেবিলে পা দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। টেবিলে সাজিয়ে রাখা ছোট্ট ছোট চাকু আর বিভিন্ন ধরনের সিরিজে দেখে সবাই চমকে যায়। অপরদিকে জায়েদ তো ড্রপিংয়ের প্রভাবে নড়তেও পারে না, কিছু বলতেও পারে না, কেবল এইসব দেখে ভয়ে ঘামতে থাকে। ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকে তার বুকে। অন্ত একটা ছোট চাকু নিয়ে কতক্ষণ নিজের তলুতে ঘষতে থাকে পেশাদের নাপিদের মতো। তারপর হঠাৎ করে একটা পোজ বসিয়ে দেয় জায়েদের বাম হাতের আঙ্গুলে। আঙ্গুলটা মাঝখান থেকে কেটে মাটিতে গিয়ে লাফাতে থাকে টিকটিকি লেজের মতো। জায়েদের হাত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যায়। কয়েক ফোঁটা সোজা মোবাইলের ক্যামেরায় গিয়ে লাগে। লাইভ দেখতে থাকা লোকগুলো এমন আকস্মিকতায় লাফ দিয়ে ওঠে, তাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। জায়েদের বন্ধুরা কী করবে কিছুই বুঝতে পারে না, শুধু পানি ছল ছল করা চোখে লাইভ দেখতে থাকে। এরই মধ্যে শত রকমের কমেন্ট এসে জমা হওয়া শুরু করেছে। অন্ত সেদিনে নজর না দিয়ে জায়েদের বাম হাতের আরেকটা আঙ্গুল কেটে ফেলে। ওষুধের প্রভাব, জায়েদ একটু নড়তে পারছে না। তীব্র অসহ্য যন্ত্রণার ভিতরে ভিতরে কাতরাতে থাকে সে। চল চল দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্ত চোখের দিকে, কিন্তু অন্তর মনে আজ কোনো মায়া নেই। সে নির্দয়ার মতো জায়েদের পুরো শরীরে বিভিন্ন জায়গায় কাটতে থাকে। হঠাৎ অন্তরে নজরে পড়ে জায়েদের একটা বন্ধুর মেসেজ। অন্তর হৃদয় বিদায়করভাবে জায়েদের প্রাণ ভিক্ষা চাইছে সে। অন্তর তার কমেন্টটা দেখে বলে, দুঃখিত, আমি তাকে বাঁচিয়ে রাখতে পারছি না, তবে শাস্তিটা একটু কম করে দিচ্ছি। আশা করি এটা আপনার পছন্দ হয়ে যাবে। কথাটা বলেই টেবিল থেকে একটা বড় চাকু হাতে নেয়। ক্যামেরার দিকে তাকিয়ে ভিলেনের মতো একটা বাঁকা হাসি দিয়ে চোখের পলকেই একটা পজ বসিয়ে দেয় জায়েদের গলায়। দর্শকরা সবাই হা হয়ে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। জায়েদ চেয়ারটা নিয়ে কাত হয়ে ফ্লোরে পড়ে যায়। কাটা গলা থেকে গট গট শব্দ আসতে থাকে, তার রক্ত ছিটকে বের হতে থাকে। মুহূর্তের মধ্যে ফ্লোরে পিছিয়ে রাখা পলিথিনের রক্ত লাল হয়ে যায়। সবাই যখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে জায়েদের কাটা মাথার দিকে, অমনি ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নেয় অন্ত। আবার সে বিকৃত বাঁকা হাসি দিয়েই বলে, I hope you are enjoy it. And by all, wait for the next operation. জায়েদের বন্ধুগুলো চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু অপর প্রান্তে অন্তরের কানে তার শব্দ পৌঁছায় না। সে দু হাত প্রসারিত হ হ করে হাসতে থাকে শয়তানের মতো। ভোরবেলা গাড়ি নিয়ে ঘর থেকে বের হয়ে একটু যেতেই হেডলাইনের আলোয় একটা বড় বস্তা দেখতে পায় ওসি রাশেদ সাহেব। হার্ট ব্রেক গাড়ি থেকে নেমে গিয়ে বস্তাটা নাড়া দেয় সে। নাড়া দেওয়ার সাথে সাথে বটকা একটা গন্ধ, ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাড়াতাড়ি মুখে রুমাল চেপে ধরে পিছনের দিকে ফিরে আসতে থাকেন তিনি। অমনি একটা ভিন্ন জিনিস দেখে থমকে দাঁড়ায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অন্তর্বর্তী করে ফ্লোরে পলিথিন কাগজ বিছিয়ে রেখেছিল, কারণ সে জানতো রাগের মাথায় কিভাবে মেরে ফেলবে, তখন রক্তের রুম ভেসে যাবে। তাই বড় পলিথিন বিছিয়ে রেখেছিল ফ্লোরে। জায়েদ গলা কাটে লাশটা যখন কাঁপতে কাঁপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন অন্ত আবারও সেই বিকৃত হাসি দিয়ে মেতে ওঠে। হাসির মাঝে হঠাৎ করে আবার গম্ভীর হয়ে যায় সে। জায়েদের লাশটা তাড়াতাড়ি প্যাকেট করে নেয়। অতঃপর ওই থানার ওসি বাড়ি থেকে বের হওয়া পাকা রাস্তায় ফেলে আসে। রক্তর খেলায় মেতে ওঠার আগে হাতে গ্লাভস পরে নিয়েছিল সে। তাই জায়েদের মোবাইলের ফোনে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকায় টেনশনে নেই। ওয়াইফাই সেভ হিস্ট্রি থেকে নিজের ফোনের নামটা ডিলিট করে দেয় সে। তারপর সেটা ওই রাস্তায় ফেলে আসে। তবে রাস্তায় ফেলে আসার আগেই ফোনে কিছু সিস্টেম চালু করে দেয় সে।
ওসি রাশেদ সাহেব কাটাছেঁড়া রাশের গন্ধয় রুমাল দিয়ে মুখ চেপে ধরে পিছনে ফিরে আসতেই রাস্তার ধারে একটা মোবাইল দেখতে পায়। রাস্তায় অনেকক্ষণ আগে থেকে পড়ে থাকার ফলে কুয়াশা জমে গেছে সেটার উপরে, তবু ফোনের ডিসপ্লে লাইট অন হয়ে আছে দেখে একটু বেশি অবাক হয়ে যান তিনি। এতক্ষণ একটা ফোনের লাইট জ্বলে থাকবে কি করে? নিজের ফিঙ্গারপ্রিন্ট ফোনে লেগে যাওয়ার ভয়ে রুমাল দিয়ে ধরে ওঠে সেটা। মুখের সামনে আনতেই দেখে একটা পিকচার ভেসে আছে উপরে, একদম একদম কালো একটা পিকচার, উপরে অনেকগুলো লেখা আছে লাল রঙের। হ্যালো স্যার, আমি জানতাম আমি জানতাম এই মোবাইলটা সবার আগে আপনার হাতে পড়বে, আর এটা করার জন্য আমি লাস্টটা আপনার বাড়ির সামনের রাস্তায় ফেলে গেছি। আমি নিশ্চিত ছিলাম যে এই রোডে সকালবেলায় সবার আগে আপনিই যাবেন। উফ, আমার চিন্তা এখন করেন না, আগে পুরোটা পড়ুন। আই এম দ্য ভিলেন। আমাকে খুঁজে পাওয়া এতটা সহজ না। ভিলেন তো সেই যে সবাইকে দেখিয়ে কাজ করে, তবুও লোকচক্ষুর আড়ালে থাকে। আর স্ক্রিনটা বাম দিকে টানুন। রাশেদ সাহেব এক মনে কিছুক্ষণ ভাবার চেষ্টা করে, কে আছে এমন যে কিনা একদম মাইন্ড কন্ট্রোল করার মতো করে কথা লিখেছে। ভাবনায় বেশিক্ষণ সময় নিতে পারেননি উনি। ভাবনার কোনো অন্তর না পেয়ে কথা মতো স্ক্রিনটা বাম দিকে টানেন তিনি। সাথে সাথে আরও একটা পিকচার ওপেন হয়, একদম কালো একটা পিকচারের উপরে লাল রঙের লেখা দেখে। আপনি হয়তো এতক্ষণে আমার পরিচয় জানার চেষ্টা করছেন, কিন্তু আন্দাজ করতে পারেননি। তবে শুনে নিন, আই এম দ্য ভিলেন। আই এম এ সিরিয়াল কিলার। অন্ধকার রাতে মুখোশের আড়ালে কিছু অপ্রয়োজনীয় ছেলেমেয়েকে পৃথিবী থেকে ছাঁটাই করার জন্যই আমার কাজ। আমার কাজ। আর এই লাশের পরিচয় জানতে কষ্ট হবে না। খুন কিভাবে হয়েছে তা জানার জন্য পোস্টমর্টমে করতে হবে না। এই ফোনটা থেকে ছেলেটার ফেসবুক আইডি লগ ইন করুন আর টাইমলাইন চেক করুন। খুব সুন্দর একটা লাইভ পেয়ে যাবেন। তারপর স্ক্রিনটা বামে টানুন। ওসি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। কে আছে এমন যে কিনা তার সাথে এমন চাল খাটাচ্ছে? ওপরে পিকচার ওপেন করতে আবারও একই ধরনের একটা পিকচার দেখতে পায় রাশেদ সাহেব। আপনি হয়তো ভাবছেন আপনার থানা আর কত বড়, আমাকে খুঁজে বের করে ফেলবেন, কিন্তু আপনার ভাবনাটা ভুল। লাশের বাড়ি আপনার থানায় বলে লাশটা আপনার কাছে ফেলেছি। এবার খুঁজতে থাকুন আমায়। তবে মনে রাখবেন, অপ্রয়োজনীয় ছেলে মেয়েদের ছাঁটাই করাই আমার কাজ। আই অ্যাম দ্য ভিলেন। সবসময় মুখোশের আড়ালেই থাকি আমি। হয়তোবা আপনার সামনে দিয়েও হেঁটে যাবো একদিন। লেট নাইট ওয়েট অ্যান্ড সি। পিকচারের লেখাগুলো পড়ে ওসি সাহেবের মাথায় কেবল একটু গন্ডগোল ছাড়া কিছুই হয়নি। মাত্র 10 ক্লাসে পাশ করে ওসি হয়ে গেছেন যে ব্যক্তি, সে আর কতটুকুই বা বুঝবে। থানায় কল দেন তিনি। মুহূর্তের মধ্যে গাড়ি এসে লাশটা নিয়ে যায়। রাশেদ সাহেব আবারও মোবাইলটা নিয়ে বসেন। ফেসবুক ঢুকে লাইভ দেখতে থাকেন। জায়েদের গলা থেকে ফিকনি দিয়ে বেরিয়ে আসা রক্তগুলো যখন তীরের মতো করে ক্যামেরা দিয়ে লাগে, অমনি চোখ বন্ধ করে দ্রুত মোবাইলের সামনে থেকে মাথা সরিয়ে নেন রাশেদ সাহেব। লাইভটা অফ করে মোবাইলটা রেখে দেন এভিডেন্স হিসাবে। ময়না তদন্ত রিপোর্ট এসে পৌঁছায় রাশেদ সাহেবের কাছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করে রিপোর্টটা নিয়ে বসেন তিনি। পুরো রিপোর্ট ঘেটে তেমন কিছু পাননি, যা দেখার মতো লাইভ ভিডিওতে দেখাচ্ছেন তিনি। জায়েদের পরিবারের তেমন কাউকে সন্দেহ করতে পারছে না, তাই মামলাও কী করবে বুঝতে পারছে না। কিন্তু জায়েদের বন্ধুরা তো তাকে খুন হতে দেখেছে, তারা বিষয়টি সহ্য করতে পারে না। একটা অজ্ঞাত নাম মামলা জমা হয় পুলিশের ডায়েরিতে। ওই দিন রাতের কথা। রনি কল দেয় অন্তকে। দোষ, এইসব কি? তুই তো একটা মানুষকে থাপ্পড় দিলেও উল্টে নিজেই কষ্ট পেতিস, আর আজকে এইসব? এত বেশি কথা বলিস কেন? ফোন রেখে বাস স্ট্যান্ডে আয়। আমি এখানে আছি। তবে পূর্ব দিকে আয় একটু, সাথে 2 কাপ কফি নিয়ে আম গাছতলায় আয়। 5 মিনিট অপেক্ষা করো। খানিকক্ষণ বাদে কফির ওয়ান টাইম কাপ হাতে আম গাছ তলায় আসে রনি। অন্ত ওর হাত থেকে একটা কাপ নিয়ে কফিতে ফু দিতে দিতে বলে, খালি বড় হয়েছস, মাথায় ঘিলো নেই। তোরে সায়েন্স নিতে বলেছিল কে? কেন? সায়েন্স নিয়ে কি সমস্যা? সায়েন্স সমস্যা না, সমস্যা তোর মাথায়। মোবাইলে সব কিছু বলতে হয় না, বুঝলি? ওহ, এই কথা। কিন্তু দোষ, কাজটা কিন্তু তুই ভালো করিস নাই। তুই তো আগে এমন ছিলি না। আমি যে মার্শাল আর্ট শিখেছি, এরপরেও কোনোদিন কারোর সাথে ঝগড়া করতে দেখছস, মারামারি করতে দেখছস? না, এই জন্যই তো বলতেছি। এখন এসব কি শুরু করলি? প্রতিটা মানুষের ভিতরেই এমন একটা সত্তা আছে যা সহ্য করতে পারে, কিন্তু যখনই তার সহ্যের সীমা পেরিয়ে যেতে শুরু করে তখন সে দানবের রূপ নেয়, আর সুযোগ পেয়েই সে বেরিয়ে আসে। ঠিক বুঝলাম না। পদার্থবিজ্ঞান পড়িস না নাকি?
প্রতিটা কর্মে বিপরীতমুখী ক্রিয়া আছে, বুঝলি? যে যতটা সহ্য করবে এক সময় না এক সময় তার সমান ধাক্কা দেবে। তো মানব সভ্যতা তো আর জড়বস্তু নয়। সে যে পদার্থের সূত্র মেনে নেবে, মেনে চলবে, সে একটু অধিক হিংস্রই বটে। তাই বলে এত জঘন্যভাবে? এখন যদি তোর উপর অভিযান আসে যে তুই তোর বাড়ির কাজের মেয়ের উপর শারীরিক প্রভাব খাটিয়েছিস, আর সেটা সারা দেশের টিভি মিডিয়াগুলোতে প্রচার হবে আর ফেসবুকে ভাইরাল হয়ে যাবে, তখন তুই আর কোনোদিনও মুখ দেখাতে পারবি না। ঠিক ওই মুহূর্তে তোর বাবা মারও মনে ঠিক ওই অভিযোগকে সত্য বলে মনে করে তোকে আমি বাড়ি থেকে বের করে দিলে তুই এখন কি করবি? দোস্ত, তোর সাথে যা হয়েছে তা অবশ্যই খুব খারাপ হয়েছে, কিন্তু তুইও তো এখন ওই অভিযোগ থেকে বাঁচার চেষ্টা করতেই পারিস। যখন আমার মা আমাকে অবিশ্বাস করেছিল তখন মাকে বলেছিলাম তুমি তোমার ছেলেকে এতটুকু বিশ্বাস করো না। তখন আমার মা অবিশ্বাস করেছিল, তখন আমি ঠিক করে নিয়েছিলাম এবার আমি অবশ্যই প্রতিশোধ দিব। দোস্ত, কিন্তু তুই অনেক হিংস্র হয়ে যাচ্ছিস, এটা মোটেও ভালো হচ্ছে না। ভালো থাকা অবস্থায় কখনো কেউ আশকার দেয়নি। ওই দিন বাসে মেয়েটাকে নিচু স্বরে বলছিলাম সরি বলেই সে সুযোগ নিয়েছিল। চারদিকে সবাই যখন উল্টো পথে চলে তখন নিজেকে উল্টো পথে ধরতে হয়, নতুবা ধাক্কা খেয়ে মাটিতে মিশে যাওয়ার ভয় আছে। তোর যদি কপালে লাগে তুই এড়িয়ে চলতে পারিস, বাকিটা জীবন না হয় একা হয়ে জ্বলবো। আচ্ছা হয়েছে, বাদ দে। এখন বল, খাওয়া হয়েছে? খেয়ে নিয়েছি, পরে কথা হবে, এখন কাজ আছে। কিসের কাজ? অন্ত কিছুই বলে না। হুডি টুপিটা মাথায় তুলে নিয়ে একটা বাঁকা হাসি দেয়। চিরচেনা এই বিকৃত হাসি মানে বুঝতে একটু অসুবিধা হয় না রনির। সেও একটা পাল্টা বাঁকা হাসি দেওয়ার চেষ্টা করে। হুডি মাথায় দিয়ে অন্ধকারে হাঁটতে থাকে অন্ত। তার ঠোঁট থেকে আসতে থাকা শিরের শব্দ আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে থাকে। তারই সাথে অন্ধকারে হারিয়ে যেতে থাকে হুডি পরিহিত অন্তর্দেহ। হয়তো নতুন কোনো এক শিকারের খোঁজে যাচ্ছে সে। অন্তরের মোবাইলের গ্যালারিতে কতগুলো স্পষ্ট ছবি আছে রবিনের। অন্ধকার পথে হাঁটতে হাঁটতেই ছবিগুলো মস্তিষ্কের ভিতরে ঢোকাতে থাকে সে। চেহারাটা সম্পূর্ণ মুখস্থ হওয়ার পরে মোবাইলের নোটবুক থেকে তার পুরো ঠিকানা মুখস্থ করে নেয় সে। সম্পূর্ণ প্রস্তুতি শেষে রবিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। বর্তমান ফেসবুকের যুগে কারো ঠিকানা নেওয়া অতটা কঠিন নয়। রবিনের ঠিকানা নিতেও তার বেশিক্ষণ সময় লাগেনি। শুধুমাত্র একটা ফেক ফ্যামিলি অ্যাকাউন্ট খুলে রবিনকে একটা মেসেজ করে সে। কৌশলগত কয়েক মেসেজ দিয়ে রবিনের ঠিকানা সহ দিনের সম্পূর্ণ রুটিন পর্যন্ত জোগাড় করে নেয় সে। রবিন মেয়ে অ্যাকাউন্ট দেখে ছটফট সব কিছু বলে দেয়। রবিনের এক একটা বোকামি দেখে আর অপর পাশে থেকে ভিলেনের হাসি দেয় অন্ত। সব ঠিকানা নেওয়া শেষ হতেই অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে দেয়। সব ঠিকানা আর রুটিন মুখস্থ করার পরে সেগুলো মোবাইলে নোট করে নিয়ে রওনা দেয় সে। একদম জায়গা মতো যেতেই রবিনকে পেয়ে যায় সে। মনের সুখে সিগারেট টানতে টানতে হেঁটে যাচ্ছে সে। অন্ত গুটি গুটি পায়ে পিছু নেই তার। সিগারেট হাতে নিয়েই একটা চিপা গলিতে ঢুকে পড়ে সে। গলির অপর পাশে গন্ধ। মোট কথা একটা সুড়ঙ্গের মতো গলি এটা। রবিন তার ভিতরে গিয়ে এক হাতে সিগারেট টানে ধরতে থাকে আর অন্য হাতে মোবাইল নিয়ে কার সাথে যেন কথা বলে। অন্ত আর এই সুযোগ হাতছাড়া করতে চায় না। গলির ভিতরে ঢুকে পড়ে সেও। অন্ধকার আর মাথায় হুটি টুপি থাকার ফলে অন্তকে চিনতে পারে না রবিন। অন্ত ভিতরে গিয়ে রবিনকে বলে, ভাই সিগারেটটা একটু দেবেন, আমার সিগারেটটা ধরাবো। রবিন কিছু মনে না করে সিগারেটটা এগিয়ে দেয় অন্তর হাতে। অন্ত সিগারেটটা হাতে নিয়ে কতক্ষণ পকেটে হাত দিয়ে বলে, সিগারেট না নিয়ে চলে গেল। ধুর, এখন আবার বাজারে যেতে হবে। রবিনকে আবারও সিগারেটটা ফেরত দেয় সে। রবিন সিগারেটটা নিয়ে আবারও টানতে শুরু করে, কিন্তু দুই টান দিতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সে। অন্ত হ হ করে হাসতে থাকে। অতঃপর পকেট থেকে হ্যান্ড গ্লাস বের করে হাতে লাগিয়ে নেয়। রবিনকে দাঁড় করিয়ে কাঁধে ভর দিয়ে বাইরে নিয়ে আসতে শুরু করে। গলি থেকে বের হতে না হতে তিনটা ছেলে আসে গলিতে ঢোকার জন্য। তারা এসেই যখন দেখে অন্ত রবিনকে কাঁধে ভর দিয়ে নিয়ে যাচ্ছে তখন তারা বুঝে ফেলে কোনো একটা গন্ডগোল হয়েছে। এমনিতেই ছেলেগুলো হচ্ছে রবিনের বন্ধু, তারা সবাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাই তারা ভেবেছে হয়তো তাদের মতোই কেউ রবিনকে মারতে চায়। তাই দল বেঁধে অন্তকে ঘিরে ফেলে তারা। অন্ত ও রবিনকে ফেলে রেখে চলে যাওয়ার পাত্র নয়। সে রবিনকে কাঁধ থেকে ফেলে দেয়। অমনি রবিনের তিন বন্ধু একসাথে ঝাঁপিয়ে পড়ে অন্তর ওপরে। এক নাগারে মারতে থাকে অন্তর পিঠের উপরে।
অন্ত প্রথমে কিছুই বলে না, কিন্তু হঠাৎ একটা ঝটকা দিয়ে তিনজনকে দূরে ছিটকে ফেলে দেয়। আবার একজন উঠে দৌড়ে আসতে থাকে অন্তর দিকে। এতক্ষণে অন্ত তার টেকনিক কাজে লাগায়। ছেলেটার কাছে আসতেই ডান হাতে সোজা করে সে আঙুলগুলো এক সামনে শক্ত করে সোজা করে। ছেলেটা তার কাছে এসে পড়তেই হাতটা কাত করে গা ঘেঁষে ছেলেটার ঘাড়ের মাঝে বরাবর, সাথে সাথে মস্তিষ্কের সাথে সংযুক্ত হওয়ায় শিরা বন্ধ হয়ে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আরেকটা ছেলে সে সুযোগ এসে অন্তরের হুডির কলা চেপে ধরে। অন্ত একটু তাড়াহুড়ো না করে ডান হাতে শাহাদাত আঙ্গুল আর মাধ্যম আঙ্গুলটা শক্ত করে ইংরাজি ভি অক্ষরের মতো করে তৈরি করে। অতঃপর ছেলেটা গলার একদম নিচে সামনের দিকে থাকা গর্ত দুটার কাছে জোরে চাপিয়ে দেয়। ছেলেটা মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দুই সাথীর এই অবস্থা দেখে তৃতীয়জন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্ত তার পিছনে দৌড়ে যায়। একদম লাগালের মধ্যে গিয়ে হঠাৎ করে হাত দিয়ে একটা আঘাত করে ছেলেটার ঘাড়ে। আকস্মিক এই আঘাত ঘাড়ের পিছনে দেওয়াতেই নালি, যেটা কিনা সরাসরি মস্তিষ্ক করটির সাথে মিলিত হয়েছে, সেটা বন্ধ হয়ে যায়। শরীরের সকল অনুভূতির সংকেত মস্তিষ্ক প্রেরণকারী প্রধান নালিটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় ধপ্পাস করে মাটিতে পড়ে যায় ছেলেটি, আর সাথে সাথে কাঁপতে শুরু করে। অন্ত আফসোস করতে করতে বলে, শুধু শুধু কেনই বা আমার সাথে লাগতে এলি, আবার কেনই বা পালাতে গেলি? এখন তো সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে যাবি। অবশ্য তুই দৌড়াদৌড়ি করলি আর দুই একটা ছেলেকে খারাপ ছাড়া ভালো বানাবি না। রবিনের জ্ঞান ফিরে আসতে চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু মুখের ভিতরে রুমাল ঢুকে রাখার ফলে তেমন কোনো শব্দই হয় না। তবু লজ্জাস্থানের ব্যথায় চিৎকার বন্ধ করতে পারে না সে। নিচের দিকে তাকিয়ে দেখে তার পুরো শরীরে কোনো কাপড় নেই। একটা কাপড় আটকানোর ক্লিপ লাগিয়ে দেওয়া আছে তার লিঙ্গর মাঝখানে। অসহ্য যন্ত্রণার চিৎকার করতে থাকে সে। রবিনের জ্ঞান ফিরতেই নিজের লজ্জাস্থানে প্রচুর ব্যথা অনুভব করে। নিচের দিকে তাকাতেই দেখতে পায় তার পরনে কোনো কাপড় নেই। নির্মাঙ্গ একটা ক্লিপ লাগিয়ে রাখা হয়েছে। ব্যথা আর সহ্য যন্ত্রণার চিৎকার করে ওঠে সে। ক্লিপটা খোলার জন্য হাত নেওয়ার চেষ্টা করতেই দেখে চেয়ারের সাথে তার হাত পা বেঁধে রাখা হয়েছে। ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে সে। অমনি একটা সাদা কাগজ উড়ে এসে পড়ে তার সামনে। কাগজটা কোনো রকমে পায়ের আঙ্গুল দিয়ে চেপে ধরে সে। অতঃপর লাল কালিতে বড় করে লেখা কথাগুলো পড়তে থাকে সে। নারী দেখলে চেতনার দ্বন্দ্ব দাঁড়িয়ে যায়, তাই না? নারীর সামনে তো পুরুষত্ব দেখাতে মরিয়া হয়ে যাস। আজকে কি হয়েছে তোর? ক্লিপটা তো কেবল চেতনা দ্বন্দ্বে লাগিয়েছি। চোখ বন্ধ করে চিন্তা কর, ক্লিপটা যদি অন্ডকোষে লাগিয়ে দেই তখন কেমন হবে? সহ্য করতে পারবি তো? পুরুষত্ব দেখাতে পারবি তো ঠিক মতো? কথাগুলো কোন কারণে লেখা হয়েছে আর তাকে বা কেন এখানে এনে রাখা হয়েছে তার কিছু আন্দাজ করতে পারে না রবিন। কিন্তু তার সামনে একটা ক্যামেরা লাগানো আছে, দেখা মাত্র ভরকে যায় সে। কোথায় কেউ তার এই রগ্ন রূপটা, এই শারীরিক নির্যাতনের চলচ্চিত্র ক্যামেরা ধারণ করছে না তো? আর বেশি কিছু ভাবনার সময় পায় না সে। অমনি তার কানে আসতে থাকে জকারের সেই বিখ্যাত মিউজিক। শব্দের উৎস সন্ধানে এদিক ওদিক দেখতে থাকে রবিন। অমনি ঘরের দরজা দিয়ে কাউকে ঢুকতে দেখে সে। জকারের বেশে কেউ একজন আসছে তার দিকে। মুখে লেগে থাকা বিকৃত হাসি দেখে ভয়ে বাড়তে থাকে রবিনের। কিন্তু সকল ভয় আর ব্যথা ভুলে গিয়ে নিজের লজ্জা নিবারণ করার চেষ্টা করতে থাকে সে। কিন্তু তার ব্যর্থ চেষ্টার কোনো ফলাফল দিতে পারে না। অন্ত রবিনের সামনে এসে একটা চেয়ার টেনে বসে। লজ্জাস্থানে শাস্তি দেওয়ার অন্ত নিজের কাছেও খারাপ লাগছে। রবিনের লজ্জাস্থান থেকে ক্লিপটা সরিয়ে দেয়। রবিন স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকিয়ে থাকে অন্তর মুখের দিকে। চেহারার উপরে জকারের মুখোশ আর আঁকা দেখে গতকালের ফেসবুক লাইভের কথা মনে পড়ে যায় তার। গতকাল যে এই মুখোশধারী ব্যক্তি লাইভে একজনকে হত্যা করেছিল তা মনে হতেই ভয়ে সিটিয়ে যায় রবিন। আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে থাকে অন্তরের দিকে। অন্তর চেয়ার ছেড়ে পাশ থেকে একটা টুল টেনে নিয়ে রবিনের সামনে গিয়ে বসে বলে, নারী দেখলেই পুরুষত্ব দেখাতে মন চায়, তাই না? এইদিকে ইয়াবার ব্যবসা করিস আর অন্য দিক দিয়ে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াস। ভাই আপনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এখানে আনলেন কি করে? সে অনেক লম্বা কাহিনী, এত কিছু জানার সময় হয়তো তোর হাতে নেই। শুধু শুধু আমার সাথে এমন করছেন কেন? কি করেছিস না? ওয়েট, 1 মিনিট ওয়েট কর।
টুল ছেড়ে দিয়ে চলে যায় অন্ত। একটা ছেঁড়া পাঞ্জাবি হাতে নিয়ে ফিরে আসে। আবারও টুলটা টেনে নিয়ে বসে পড়ে রবিনের সামনে। পাঞ্জাবিটা রবিনের কোলের উপরে ফেলে দিয়ে বলে, এই ছিঁড়াগুলো কেবল তুই ঠিক করে দে, তবে আর কিছু করবো না। এই পাঞ্জাবিটা আগে ঠিক যেমন ছিল ওই রকমই দেখতে চাই। পাঞ্জাবিটা দেখে চিনতে অসুবিধা হয় না রবিনের। ওই দিন বাসের ভিতরে সেই সবার আগে অন্তরের গায়ে হাত তুলেছিল। অনেক দিন ধরে কাউকে মারতে পারেনি, সেই হিসাবে আর মেয়েটার সামনে নিজেকে একটু হিরো হিসাবে উপস্থাপন করতে চেয়েছিল সে। রবিনকে মারতে দেখে অন্যরা অন্তকে মারতে আসে। অন্ত রবিনের ভয়াতক চেহারা দেখে তাকিয়ে হাসতে হাসতে বলে, কি ভেবেছিস তুই নিজেকে? তুই মারবি আর আমি চুপ করে সহ্য করে যাব? মোটেও না। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। রবিন কি বলবে কিছুই ভেবে পায় না। সে হয়তো এতটা ভয়ঙ্কর পরিণাম আশা করেনি। নিজের অজান্তে কাঁদতে শুরু করে সে। রবিনের কান্না দেখে অন্ত যেন পৈশাসিক আনন্দ পায়। পাশ থেকে টেবিলটা টান দিয়ে নিজের সামনে নিয়ে আসে। একটা ছোট চাকু হাতের তালুতে ঘষতে থাকে রবিনের চোখের সামনে। রবিন শুধু বারবার লম্বা শ্বাস দিতে থাকে। ভয়ে কুঁকড়ে যায় একদিকে। অন্ত আবারও তার সেই বিকৃত বাঁকা হাসি দিয়ে স্ট্যান্ড থেকে মোবাইলটা খুলে নেয়। রবিনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে ঢুকে নিউজ অপশন শিরোনাম দিয়ে লাইভ স্টার্ট করে সে। রবিন শুধু তার লজ্জা নিবারণ করার চেষ্টা করতে থাকে। লগ্ন রবিনকে দেখে অনেকে লাইভ থেকে চলে যেতে নিলে তাদের নজরে পড়ে অন্তর চেহারা। মুখের উপরে জখারের মতো রং করা দেখতে গতকালের লাইভের কথা মনে করতে থাকে তারা। মুহূর্তের মধ্যে শত শত শেয়ার পেতে শুরু করে লাইভটি। অন্ত ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নিয়েই বলে, হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ভিলেন্স লাইভ। শেয়ার দিস লাইভ অ্যান্ড এনজয় অ্যান্ড অ্যানাদার অপারেশন। পর্দার ওপরে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মোবাইলের দিকে, আর অপেক্ষায় থাকে নতুন কোনো কিছুর জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না তাদের। অন্তর ড্রপেন মেশিনে পানি খাইয়ে দেয় রবিনকে। নিজের অনিচ্ছা সত্ত্বেও পানিটা খেতে বাধ্য হয় সে। মুহূর্তের মধ্যে তার সারা শরীর অবশ হতে শুরু করে দেয়। ড্রপিন সাধারণত বড় জন্তু জানোয়ারকে অবশ করে চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়, আর সেই ড্রপিন যখন কোনো মানুষকে দেওয়া হয় তখন তার অবস্থা কি হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। রবিন কোনো কিছুই বলতে পারে না, মুখে শুধু শব্দ বের করতে পারে। অন্ত আবারও চাকুটা হাতে নিয়ে তালুতে ঘষতে থাকে রবিনের চোখের সামনে। রবিন ভয়ে শুধু শব্দ করতে থাকে, কিন্তু এক বিন্দু নড়তে পারে না। অন্ত তার ডান হাতের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে অচল হাতটা ওপরে তুলে আবারও ছিঁড়ে দেয়। হাতটা কোনো বাধা ছাড়াই নিচে পড়ে যায়। অন্ত আবারও তার হাতটা উপরে তুলে এবার আর ছেড়ে না দিয়ে রবিনের হাতে কবজিটা চাকু ডাবিয়ে দেয়। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কবজি চামড়া থেকে হাতের চামড়ার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গরু চামড়া ছড়ানোর পূর্বে খুঁড়ার উপরে যেমন গোল করে কেটে ফেলা হয়, ঠিক তেমন করে রবিনের হাতের কবজি চামড়া কেটে দেওয়া হচ্ছে। ঠিক তেমন করে রবিনের হাতের কবজি চামড়া কেটে দেয় অন্ত্র। রক না কেটে শুধু চামড়া কাটার ফলে অতিরিক্ত রক্ত না বের হলেও যথেষ্ট রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। রবিন কোনো নড়াচড়া না করতে পারলেও তার কাটা হাতটা কাঁপতে থাকে। মৃগ রোগীর মতো করে কাঁপতে থাকা হাতটা চেপে ধরে অন্ত। ব্যান্ডেজের কাপড় দিয়ে হাতটা চেয়ারের হাতের সাথে বেঁধে দেয়। রবিনের চোখ দুটো মার্বলের মতো ঘুরতে থাকে আর অসহ্য যন্ত্রণা দেখতে থাকে। অন্ত বিকৃত বাঁকা হাসি দিয়ে টেবিলে রেখে দেয় চাকুটা, আর তার পরিবর্তে একটা ছোট্ট প্লাস হাতে নেয়। প্লাসটা রবিনের কানের কাছে ধরে ক্যাট ক্যাট শব্দ করে মস্তিষ্ককে একটা আসন্ন ভয়ের আগাম সংকেত দিতে থাকে। রবিনের অপেক্ষা করা ছাড়া কিছুই করার থাকে না, কিন্তু অন্তর হাতে অতটা সময় নেই। সে আর এক মুহূর্ত দেরি না করে প্লাস দিয়ে রবিনের একটা নখ চেপে ধরে। হঠাৎ করে একটা হ্যাঁচকা টান দিয়ে নখটা বের করে আনে আঙ্গুলের গভীর থেকে। লাইভ দেখে থাকা হাজারো মানুষ আটকে ওঠে। তারা হয়তো এটা জানতোই না যে নখ টেনে বের করলে এত বিষব দেখায়। অন্তরের মোটেও খারাপ লাগে না। হাসতে হাসতে উঠে দাঁড়ায় রবিনের চেয়ারের পিছনে গিয়ে। রবিনের সামর্থ্য নেই পিছনে তাকানোর মতো, তার ক্লান্ত শরীরটা কাত হয়ে আছে। অন্ত নিজের দু হাত দুপাশে ছড়িয়ে ধরে পাখির ডানার মতো, আর হঠাৎ আকস্মিক আঘাত করে রবিনের গলার ঠিক মাঝ বরাবর। দুপাশ থেকে দু হাত দিয়ে চাপাতের মতো আঘাত করতে রবিনের গলা হাড় একটা সূক্ষ্ম শব্দ হয়।
খাওয়ার সাথে সাথে মস্তিষ্ক আর ফুসফুস একসাথে বন্ধ হয়ে যায়। মুহূর্তের মাঝেই ওপরে পৌঁছে যায় সে। লাইভ দেখে থাকা ব্যক্তিগুলো হা হয়ে তাকিয়ে থাকে। তাদের চোখের সামনে রবিনের দেহটা একদিকে কাত হয়ে পড়ে যায়। বিকেলবেলাতে ফেসবুক ঘাটাঘাটি করছিল সালাউদ্দিন। হঠাৎ মেসেঞ্জারে পুং পিং শব্দ হয়ে একটা চ্যাট হেড ভেসে ওঠে। সালাউদ্দিন ক্লিক করে চ্যাট হেডটায় একটা ভিডিওর লিঙ্ক দেখতে ভিতরে ঢুকে সে। ভিডিওটা দেখে ঘেমে যায় সে। ভগ্ন হৃদয়ে সেখান থেকে বের হয়ে আসে সে। তখনই ওই অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসে। আমার জন্য এই কেসটার তদন্ত করবেন? মুখে হাসি ফুটে ওঠে তার। তাড়াতাড়ি নিজের ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে যায়। অতঃপর সহকর্মী হৃদিতার নাম্বারে কল দিয়ে বলে, রেডি হয়ে যাও তাড়াতাড়ি, উই গেট এ নিউ কেস। ওসি সাহেব বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতে একটা সাদা বস্তা দেখতে পায়। গাড়ি থেকে নেমে গিয়ে বস্তাটা খুলতেই দেখতে পায় রক্তে মাখামাখি অবস্থায় একটা বিশাল লাশ। পচা রক্তের বকাটে গন্ধ নাকে মুখ চেপে ধরেন তিনি। পিছনে চলে আসতেই দেখতে পায় একটা ফোন পড়ে আছে ডিসপ্লে লাইট অন অবস্থায়। ফোনটা রুমেল পেঁচিয়ে হাতে নিতে দেখতে পায় একটা পিকচার ওপেন করে আছে। ওসি সাহেব পিকচারে থাকা লেখাগুলো পড়তে থাকেন। হ্যালো স্যার, আশা করি এবারও মোবাইলটা আপনার হাতেই পড়েছে। আচ্ছা, আপনি এত অবিশ্বাসী কেন? আমি যে ওই দিন বলে দিলাম মার্ডারের ভিডিও লাইভ করা আছে, ময়না তদন্ত করতে হবে না, তবুও ময়না তদন্ত করলেন কেন? আপনি তো দেখি আমার চেয়েও খারাপ। একটা মৃত ব্যক্তিকে কাটাকাটি করার কথা বলতে খারাপ লাগে না? আপনি কি সাইকো না নরখাদক? এত জঘন্য কেন আপনি? আপনাদের আসলে বুঝিয়ে লাভ নেই। পরের পিকচার দেখুন। ওসি সাহেব রবেটের মতো পরের পিকচার ওপেন করে। আবারও কালো পিকচারের উপরে লাল রং দিয়ে লেখা, আই এম ভিলেন। অপরের জন্য ছেলেমেয়েদের পৃথিবী থেকে ছাঁটাই করাই আমার কাজ। আমি কোনো অপরাধী নই, বাট আই এম এ সিরিয়াল কিলার। ইউ ক্যান ট্রাই টু স্টপ মি, বাট আই উইল কমপ্লিট মাই মিশন। সি ইউ অ্যান্ড ব্যাটল গ্রাউন্ড। ওসি সাহেব পিকচারটা ক্লোজ করে কল দেয় সালাউদ্দিনকে। উনি বেশ ভালো করে জানেন ইনভেস্টিগেশনে তিনি তেমন পারদর্শী নন, কিন্তু একজন দক্ষ ইনভেস্টর নিয়োগ করলে এই কাজটা মোটেও কঠিন হবে না। সালাউদ্দিনকে দিয়ে উনি এর আগেও বেশ কয়েকটি কেস সলভ করেছেন, তাই এবারের সমস্যাতে তার ওপরে আবারও ভরসা করলেন উনি। সালাউদ্দিনকে স্বল্প পরিশ্রমিকের কথা বলে রাজি করলেন তিনি। কেসটা হাতে পেয়ে সালাউদ্দিন আর এক মুহূর্ত দেরি করে না। দুপুরে থানায় এসে ফাইলগুলো নিয়ে চলে যায়। দুপুরে খেয়ে কাজ করতে বসে পড়ে সে। 2 দিন ফেসবুক লাইভে 2টা খুন হয়েছে। এই বিষয়টি অবশ্য সালাউদ্দিনের অজানা নয়। প্রাইভেট ডিটেকটিভ হিসাবে রহস্যময় সব ক্রাইমের খবর তার মুখস্থ। ল্যাপটপটা নিয়ে নিজের টেবিলে বসলো সে। ফেসবুক লগ ইন করে প্রথম খুনের লাইভটা দেখতে লাগলো। জায়গায় জায়গায় পজ করে স্ক্রিনশট নিয়ে রাখে সে। অন্তরের মুখে থাকা জকারের মতো রংটা বেশি গাঢ় হওয়ায় চেহারা খুব একটা বোঝা যাচ্ছে না, তাই এই চেষ্টা বাদে বিভিন্ন লাইনে ট্রাই করতে লাগলো। খুন হওয়া দুজন ফেসবুক অ্যাকাউন্ট থেকে যতটুকু সম্ভব পরিচয় জোগাড় করলো তিনি, কিন্তু দুজনের মধ্যে কোনো যোগাযোগ পেল না সে। এইসব কিছু ঘাটতে ঘাটতেই বিকাল হয়ে গেছে। কাজ ছেড়ে নামাজ আদায় করতে গেল সে। নামাজের মধ্যেও দুনিয়ার সব কথা মনে পড়তে থাকে, এটাই স্বাভাবিক। তার ক্ষেত্রেও এটা ব্যতিক্রম হয়নি। কেসের বিভিন্ন বিষয় তাকে ভাবাতে লাগলো নামাজের মধ্যে, কিন্তু হাজারো বাজে ভাবের মাঝখানে একটা জরুরি বিষয় মাথায় ধাক্কা দিল খানিক সময়ের জন্য। বিষয়টি মুহূর্তের মধ্যে আবারও হারিয়ে গেল। সে ওই ভাবনায় মন রাখলো। নামাজ শেষ করে তাড়াতাড়ি গিয়ে বসলো টেবিলে। কর্মচারীকে কফির কথা বলে কাজে মন দিল সে। ল্যাপটপটা পিসির কাছাকাছি বসিয়ে 2টা নিয়ে একসাথেই ফেসবুক লগ ইন করলো। নিজের অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলো পিসিতে। অতঃপর 2টা খুনের লাইভ স্টার্ট করলো 2টাতে। লম্বা সময় নিয়ে লাইভটা মনোযোগ দিয়ে দেখাতেই ভাবনার সাথে মিল পেয়ে গেল। লাইভ দেখা বন্ধ করে ফেসবুকের সার্চ বারে গিয়ে সার্চ করে সে। ভাবনার সাথে সব কিছু একদম খাপে খাপ মিলে গেছে। ল্যাপটপ পিসি অফ করে মোবাইল হাতে নিল সে। সহকর্ম হৃদিতাকে তাড়াতাড়ি কল দিল। কল ধরছে না দেখে বারবার কল দিতে লাগলো সে। অবশেষে কল ধরলো সে। সালাউদ্দিন কোনো ভূমিকা না নিয়েই বলল, তাড়াতাড়ি অফিসে চলে এসো। এই সন্ধ্যার সময়? তাড়াতাড়ি রওনা হতে হবে আমাদের। দেরি করলে একটা মেয়ের প্রাণ চলে যেতে পারে। আমি কিছুই বুঝতে পারলাম না। আমাকে কি যেতেই হবে? যেতে না হলে বলতাম না। একটা বাড়িতে কেসের বিষয় নিয়ে আমার একা যাওয়া ঠিক হবে না।
আর যেহেতু মেয়েদের ব্যাপার আছে সেহেতু কোনো মেয়ে সহকর্মী থাকা আবশ্যক। ওকে, আমি এক্ষুনি মাত্র বাড়িতে এলাম, রান্না শেষ করেই চলে আসছি। রিদিতা রান্না শেষ করে আসতে আসতে দেরি হবে, তাই সালাউদ্দিন আগে আগেই সব কিছু রেডি করে বের হয়ে যায়। রাস্তা থেকে রিদিতাকে সাথে নিয়ে চলে যায় মেয়েটির বাড়িতে। সালাউদ্দিন রিদিতাকে সব কিছু বুঝিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ততক্ষণে রাত 8টা পার হয়ে গেছে আর মেয়েটি তখনও বাড়িতে আসেনি। কোনো এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছিল সে। সালাউদ্দিন মেয়েটার বাড়ি থেকে বান্ধবীর বাড়ির ঠিকানা জোগাড় করে নেয় আর সাথে সাথে রওনা দেয় সেই উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারে পার্টি রেস্টুরেন্ট হচ্ছে, বাড়িতে নয়। সালাউদ্দিন বাড়ির কাছে থেকে ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করে, কিন্তু ফোন বরাবরই রিং হওয়া সত্ত্বেও রিসিভ হয় না। পার্টির সবাই নিজেদের মধ্যে ব্যস্ত থাকে, ফোনের খেয়াল না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক জিনিসটাই এখন অস্বাভাবিক। সালাউদ্দিন একটু দেরি না করে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রিদিতাকে এখন আর তার প্রয়োজন না থাকায় একা একা সেখানে চলে যায়। ততক্ষণে ঘড়িতে সময় রাত 10টা পেরিয়ে গেছে। গাড়ি থেকে নেমে দৌড়ে হোটেলের ভিতরে ঢুকে পড়ে সে। ভিতরে গিয়ে দেখে জঞ্জাল অনেকটাই কমে গেছে। কয়েকজনের কাছে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে সালাউদ্দিন, কিন্তু সবার উত্তর একটাই, সে প্রায় আধা ঘন্টা আগে বেরিয়ে গেছে। দৌড়াদৌড়ি করে ঘামে ভিজে একেবারে কর্দমাক্ত হয়ে গেছে সালাউদ্দিন, কিন্তু তখনও তার বিশ্রামের সময় আসেনি, কেননা এতক্ষণে হয়তো মেয়েটার বিপদে পড়ে গেছে। সালাউদ্দিন থানায় কল দিয়ে জেনে নেয় কীভাবে ফোন ট্র্যাক করা যায়। যে কেউ চাইলে সবার ফোন ট্র্যাক করতে পারে না, এটা করার জন্য অনুমতি সবাই পায় না, কেবল আইনের লোকজন এটা ব্যবহার করতে পারে। সে থেকে কোনো রকমে এই অনুমতি পেয়ে যায়। মেয়েটির ফোন নাম্বার ট্র্যাক করে লোকেশন ফলো করতে করতে যেতে থাকে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। বাসে করে লোকেশন দেখতে থাকা অবস্থায় হঠাৎ ট্র্যাক অফ হয়ে যায়। সিম বন্ধ হয়ে যাওয়ার সংযোগ বিচ্ছেদ হয়ে যায়। সালাউদ্দিন অবশেষে অবস্থানটা নোট করে নিয়ে ফেসবুক লগ ইন করে একটু পরে মেয়েটার ফেসবুক অ্যাকাউন্ট ভিজিট করতে থাকে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসের দেখা পায় না। নুসরাত জ্ঞান ফিরতে দেখতে পায় হাত পা একটা কাঠের চেয়ারে বাঁধা। হাত পা টেনে নিজেকে ছুটানোর চেষ্টা করতে থাকে সে, কিন্তু কোনো উপায় পায় না। নিজের সামনেই একটা ভিডিও স্ট্যান্ডে তার মোবাইলটা আটকে রাখা হয়েছে। আজকে তার সাথে কি হতে যাচ্ছে এটা ভাবতে এক মুহূর্ত দেরি হয় না। গত 2 দিন ধরে এই একই রকমের ধরনের লাইভ দেখে আসছে ফেসবুকে, তবে কি আজ তার সাথেও এমন কিছু ঘটতে যাচ্ছে? হঠাৎ একটা সাদা কাগজ উড়ে এসে পড়ল তার সামনে, ঠিক মাথার উপরে যেন আটকে ছিল এটা। কালো মোটা কালি দিয়ে বেশ গম্ভীরভাবে লেখা রয়েছে, হ্যালো নুসরাত, ও সরি, হ্যালো সেলিব্রিটি ম্যাম। ফেসবুকে ফলোয়ার কামানো, লোকজনের দৃষ্টি আকর্ষণ করা, এসব তো বেশ ভালো করেই শিখেছেন। তা এটা নিশ্চয়ই জানেন মেয়েদের সেলিব্রিটি হওয়ার সহজ উপায় কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, দেহ ব্যবসা হচ্ছে এই সেলিব্রিটি হওয়ার সহজ উপায়। আর দেহ ব্যবসা করে পতিতাবৃত্তি নয়, পতিতারাও তো আর সেলিব্রিটি হতে পারে না। সেলিব্রিটি হয়ে যারা এটা করে বিছানায় ডিঙিয়ে ডিঙিয়ে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়, এটা একটা একটা করে বিছানায় ডেঙানোর পর বড় নায়িকা হয়ে যায়। এক একটা করে বিছানায় ডিঙিয়ে পরে বড় নায়িকা হয়ে যায়। তবে সবসময় যে ওইভাবেই নারীরা সেলিব্রিটি হয় তা কিন্তু মোটেও নয়। কেউ কেউ শরীরের সার্জারি করে, কেউ কেউ ছোটো কাপড় পরে লাইভ করে, কেউ বা অশ্লীল কথা আর গালাগালি দিয়ে লাইভ করে হয়ে যায় সেলিব্রিটি। তা তুই তো সেগুলো করতে পারিসনি, তাই একটু ভিন্ন চেষ্টা করেছিস আর কি। মায়ের জাতি হিসেবে তোকে ওই দিন একটু সম্মান বেশি দেখিয়েছিলাম, আর তুই সুযোগ পেয়ে সেলিব্রিটি হওয়ার ধান্দা করলি। কিন্তু তবুও তো তুই অনেক বড় সেলিব্রিটি হতে পারলি না। সেলিব্রিটি হওয়ার জন্য যে কি করতে হয়, কাপড় খুলতে হয়, শুরু করতে তাড়াতাড়ি সামনে ফোনটা রাখা আছে। মেয়ে বলে পোশাকটা আমি নিজেই খুলে দিলাম না। নুসরাত কি করবে কিছুই বুঝতে পারছে না, অসহায়ের মতো চারিদিকে দেখতে থাকে। এরই মাঝে বেজে ওঠে জকারের সেই বিখ্যাত মিউজিক, আর সাথে সাথেই একটা লম্বা ছায়া পড়ে তার সামনে। সেই দরজার দিকে তাকাতেই দেখতে পায়, কিন্তু নিচের মুখে জকারের মতো রং লাগিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত তার দিকে তাকাতেই সে একটা বিকৃত হাসি দেয়। অন্তর বিকৃত হাসি দেখে নুসরাতের গলা শুকিয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে, কিন্তু অন্ত হাসতেই থাকে। এগিয়ে আসে নুসরাতের সামনে, একটা ছোট্ট টুল টেনে বসে, কোনো কথা না বলে শুধু হাসতেই থাকে। অন্তরে এই অর্থহীন হাসির কোনো মাঝে খুঁজে পায় না নুসরাত, শুধু ভয়ঙ্কর চিন্তা এসে ভিড় করে তার মাথায়। অন্তর নুসরাতের কানের কাছে মুখ নিয়ে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, ওই দিন খুব সতীপনা দেখিয়েছিলি, তোর গায়ে হাতটা একটু লেগেছিল না লাগেনি তার ঠিক নেই, আর তুই রীতিমতো আমাকে রেপিস্ট বানিয়ে দিয়েছিলি। এই আজকে যদি সত্যি সত্যি তোকে রেপ করে ছেড়ে দিই তখন কি হবে রে?
আর যদি তোর লগ্ন শৈলটা ফেসবুকে লাইভ উপস্থাপন করে ছেড়ে দিই তখন কি হবে? খুব শখ না তোর সেলিব্রিটি হওয়ার? দাঁড়া, আজ তোকে সানি লিওনের চেয়েও বড় সেলিব্রিটি বানিয়ে দিচ্ছি। কথাটা শেষ করে মোবাইলটা হাতে নেয় অন্ত। নিজের ফোনের ওয়াইফাই কানেক্ট করে নুসরাতের ফোনে, অতঃপর নুসরাতের ফোনে একটা ফেসবুক লগ ইন করে পোস্ট অপশন থেকে একটা লাইভ স্টার্ট করে দেয় সে। অনেকক্ষণ ধরে কাঙ্ক্ষিত লাইভের জন্য অপেক্ষা করেছিল সালাউদ্দিন। হঠাৎ নুসরাতের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় আর সাথে সাথেই একটা লাইভ স্টার্ট হয়ে যায়। নুসরাত জাহান মেয়েটির ফেসবুক ফলোয়ার প্রায় 30,000। লাইভ স্টার্ট হওয়ার সাথে সাথে কয়েক শত ভিউজ পেয়ে যায় এই লাইভটাতে। সে একই ক্যাপশন, এ নিউ অপারেশন। মাত্র 3 শব্দের এই ক্যাপশনটা এখন মানুষের নম দাঁড়িয়ে করে দেওয়ার মতো ক্যাপশন। সালাউদ্দিন জেমে আটকে পড়ে যায়। বাসের পিছনের দিকে সিটে বসে কানে হেডফোন গুঁজে লাইভ দেখতে শুরু করে সে। অন্ত ছোট চুল টেনে নিয়ে বসে তার সামনে, অতঃপর নুসরাতের কানের কাছে মুখ নিয়ে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, একদম কাঁদবি না। কান্নার জন্য তোর ড্রপ ইন না খাইয়ে রাখিনি। আজকে শুধু চিৎকার করবি তুই। চিৎকার করে বলবি আমি ছিলাম নির্দোষ, তুই নিজের স্বার্থের জন্য মিথ্যা বলছিলি। বল, চিৎকার করে বল। মেয়েটি কোনো কথাই বলে না, কেবল কেঁদেই চলেছে। তার কান্না যেন সহ্যই হয় না অন্তরের। মেয়েটির মুখ চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, কোনো কান্নাকাটি হবে না আজ। আজ কেবল চিৎকার করবি তুই, শুধুই চিৎকার। বল, তাড়াতাড়ি বল। মেয়েটি কি করবে বুঝতে পারে না। অবশেষে হালকা স্বরে বলে অন্তর নির্দোষ হওয়ার কথা। কথাটা শেষ হতে অন্ত একটা বিচ্ছিরি হাসি দেয়, ঘাড় একদিকে কাত করে বলে, হয়ে গেল? তুই তো বলেই দিলি আসল কথা। কিন্তু এতদিন যা হয়েছে, এতদিন আমি যা সহ্য করেছি তার কি হবে শুনি? না না না, তোকে তো শাস্তি পেতেই হবে। শাস্তি তোকে পেতেই হবে। পাশের ছোট টেবিলটা টেনে কাছে নিয়ে আসে অন্ত। পুরোটা টেবিল জুড়ে নানা ধরনের অস্ত্র রাখা আছে। দেখে মনে হয় যে রিমান্ডার দেওয়ার জন্যই সাজানো হয়েছে এই অস্ত্রগুলো। অন্ত সেখান থেকে একটা ছোট্ট চাকু নিয়ে ধার দেওয়ার মতো করে হাতের তালুতে ঘষতে থাকে। চাকুটা বারবার মেয়েটির চোখের সামনে নাড়িয়ে বুঝতে থাকে এটা তার উপরেই ব্যবহার হবে। মেয়েটি পিছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এক চুলও নড়তে পারে না। অন্ত মেয়েটার বাম হাত টেনে ধরে চাকুটা হাতের কবজির উপর ধরে রেখে বলল, ইচ্ছা করলে তোর গায়ে সব কাপড় খুলে নিতে পারতাম, তারপর আগের দুজনের মতো ঠিক করেই শাস্তি দিতে পারতাম। তোর লজ্জাস্থানের ভিতর নার্ভগুলোর প্লাস দিয়ে টেনে বের করে নিতে পারতাম। কিন্তু মায়ের জাতি বলে ছাড় দিলাম তোকে। তোর উপরে আমার যতটা রাগ ছিল সেটা তোর গোস্ত চিবিয়ে খেয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মায়ের জাতি হিসেবে ছাড় পেয়েছিস তুই। মেয়েটির ভয় হয়তো অনেকটাই কমে গিয়েছিল। সে কান্না থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল অন্তর দিকে, কিন্তু অন্ত এতটা ভালো ছিল না। একটা বাঁকা হাসি দিয়ে মেয়েটির কবজিতে একটা পোর্স দিয়ে হাতের রক কেটে ফিনকি দিয়ে রক্ত বেড়ে ছিটকে আসে অন্তরের মুখের উপরে। অন্ত তার লম্বা জিভটা বের করে রক্তর ফোঁটা চেটে নেয় আর লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, আহ, কত সুন্দর ঘ্রাণ! কতদিন অপেক্ষা করেছি তোর রক্তের ঘ্রাণ নেব বলে। মেয়েটি আকস্মিকতায় হতভম্ব হয়ে যায়। হা হয়ে তাকিয়ে থাকে নিজের হাতের দিকে। একটা চিৎকার দিয়ে শান্ত হয়ে এক দিকে তাকিয়ে থাকে। অন্ত হাসতে হাসতে চাকুটা রেখে দেয়। মেয়েটির হাতে ব্যান্ডেজের কাপড় পেঁচিয়ে দিয়ে প্লাসটা হাতে নেয়। লোহার প্লাস, ওজন প্রায় 1 কেজি। প্লাসটা মেয়েটির চোখের সামনে কতক্ষণ ক্যাচ ক্যাচ শব্দ করে সেটা দিয়ে। অতঃপর মেয়েটির নিচের ঠোঁটে চাপ দেয় সেটা দিয়ে। এক ঠোঁটে প্লাস লেগে থাকার ফলে চিৎকারও করতে পারে না মেয়েটি। অন্ত প্লাসটা ছেড়ে দিতে মেয়েটির ঠোঁটের সাথে আটকে ঝুলে থাকে। প্রায় 1 কেজি ওজন একটা ঠোঁটের পক্ষে বহন করা সম্ভব না। ঠোঁটটা আস্তে আস্তে দাঁতের মাটি থেকে খুলে আসতে চায়। অন্ত মেয়েটির কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, এই তো ঠোঁট দিয়ে ওই দিন যতগুলো মিথ্যা কথা বলেছিলি, আজ দেখ কেমন লাগে। মেয়েটি যথাসম্ভব ঠোঁট বাঁকা করে টেনে নেয়, সহ্য করার চেষ্টা করে, কিন্তু অন্তর সহ্য হয় না। সে টুল থেকে উঠে দাঁড়ায়, একদম ছুঁচালো একটা চাকু দিয়ে মেয়েটার পুরো শরীর ছিন্ন ভিন্ন করতে থাকে। একদম বারুদের আঁচড়ের মতো দাগ ছেয়ে যায় মেয়েটির পুরো শরীর। কাপড়টা বহু টুকরো হয়ে যায়, তবু শরীরের সাথে আটকে থাকে শয়তানের মতো হ হ করতে থাকা হাসি। আবারও পৌঁছাতে শুরু করে মেয়েটির সারা শরীরে। বাস ব্রেক করতেই লাইভ থেকে চোখ সরে যায় সালাউদ্দিনের। বাইরে তাকিয়ে দেখে লোকেশনে পৌঁছে এসেছে। তাড়াতাড়ি বাস থেকে নেমে বাড়িটার উদ্দেশ্যে রওনা হয় সে। বাড়ির ভিতরে ঢুকতেই দেখে শুধু একটা রুম থেকে আলো আসছে। তাড়াতাড়ি রুমের দরজায় কান পাতে সে। ভিতরের শব্দ শুনেই বোঝা যায় এটাই আসল ঠিকানা।
প্যান্টের পিছন থেকে লাইন সেজ করা পিস্তলটা বের করে সে দরজার প্রচণ্ড জোরে লাথি দেয়। দরজাটা খুলে একদিকে বাড়ি খায়। ভিতরে তাকাতে দেখে মেয়েটি ছিন্ন ভিন্ন লাশ মাটিতে পড়ে আছে, আর অন্ত একটা চাকু হাতে তার দিকে তাকিয়ে আছে। সালাউদ্দিন দু কদম এগোতে অন্ত তার হাতে চাকুটা সালাউদ্দিনের বরাবর ছুঁড়ে মারে। সালাউদ্দিন একদিকে সরে এসে একটা গুলি করে দেয় অন্তর হাঁটুর উপরে। অন্ত মাটিতে পড়ে গিয়ে আবারও উঠে বসে চেয়ারের উপরে, ইশারায় বুঝিয়ে দেয় সে আত্মসমর্পণ করেছে। সালাউদ্দিন একটা মুচকি হাসি দিয়ে আরেকটা চেয়ার টেনে অন্তর সামনে বসে বলে, মানলাম তোমার সাথে যা হয়েছে তা খারাপ হয়েছে, তাই বলে সাইকো হয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না। ইচ্ছে হলো তাই হয়ে গেলাম, কিন্তু আপনি এখানে পৌঁছলেন কি করে? ডিটেকটিভের কাছে রহস্য বলে কিছুই নেই, সব কিছু কেবল একটু মাত্র সময়ের ব্যবধান। কিন্তু আমি তো কোনো সূত্র রাখিনি। সূত্র ছিল, তোমার ডায়লগই ছিল সূত্র। মানে কোন ডায়লগ? মনে আছে তোমার সাথে ঘটে যাওয়ার ঘটনার পর দিন তুমি ফেসবুকে একটা স্টোরি দিয়েছিলে আই অ্যাম দ্য ভিলেন নামে? তা থেকে কিভাবে? তুমি যখন প্রতিটি জায়গায় বলেছিলে আই অ্যাম দ্য ভিলেন, তখনই আমার একটু খটকা লাগে। আমি ফেসবুকে এটা লিখে সার্চ দিই, সার্চ দিতেই তোমার পোস্টটা আমার চোখে পড়ে। অতঃপর যখন তোমার হাতে খুন হওয়া প্রথম ছেলেটির প্রোফাইলে থাকা লাইভে তোমাকে দেখলাম, তখন 2 আর 2 4 মিলে তার কষ্ট হলো না। কিন্তু আমি তো আমার অপারেশন সাকসেসফুলভাবে শেষ করে ফেললাম। দুঃখিত, আপনি দেরি করে ফেলেছেন। তোমার ভাগ্য ভালো যে কেসটা আমার কাছে আজও এসেছে, নয়তো অনেক আগেই তুমি লোকাবে থাকতে। সরি ব্রো, লকাবে আমি এখন যাব না। ফাঁসির দড়িতেও ঝোলার মরবার ইচ্ছা আমার নেই। আমি রক্ত দেখতে ভালোবাসি, রক্তের গন্ধ আমাকে মাতাল করে, আমার মনকে আনন্দিত করে। ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, আপনার ইনভেস্টিগেশনটা ভালো ছিল। সালাউদ্দিন একটা হাসি দিয়ে অন্তরের দিকে এগোতে থাকে, কিন্তু অন্তরের কাছে পৌঁছানোর আগেই অন্তর একটা চাকু চালিয়ে দেয় নিজের গলায়। সালাউদ্দিন দৌড়ে গিয়ে অন্তর মাথাটা নিজের কোলের উপরে নেয়। গড় গড় করে অন্তর গলা থেকে রক্ত বের হতে থাকে। মরতে মরতে অন্তর বহু কষ্টে একটা বাঁকা হাসি দেওয়ার চেষ্টা করে। হাজার হাজার শেয়ার পাওয়া লাইভে আজ আর এংরি রিয়েট আসে না। আজ সবাই অন্তর জন্য একটা করে রাপ রিয়েট দেয়, কেউ বা দেয় সেট রিয়েট। শেয়ার হতে হতে লাইভটা অন্তর চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছিল। সে মোবাইলটা নিয়ে দৌড়ে চলে যায় অন্তর মায়ের কাছে। নিজের সন্তানের এখানে পরিণত দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেন তিনি। ওটার মাথায় আজ কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ওই দিন যদি আমি অন্তর কথা বিশ্বাস করতাম, তবে কি আজ আমার অন্ত এমন হতো? 4 দিন ধরে অন্তর জন্য যাদের মনে কেবল ঘৃণা ছিল, আজ তারাই কাঁদছে অন্তর জন্য। মনে মনে একটা কথা চিন্তা করছে সবাই, আমরাই তো অন্তর এই অবস্থার জন্য দায়ী। আমরা কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো? মাত্র কয়েকদিনের সেলিব্রিটি হয়ে ওঠা নুসরাত আজ কারো সহানুভূতি পায়নি। সবাই কেবল দাঁত কামড়ি কামড়ি বলে, একদম উচিত হয়েছে, এই মেয়েকে আর কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।